আপনাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.kuntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। বৃক্ষরোপণ পরিবেশ বিষয়ে গাট্টু আর চিঙ্কি খুব সচেতন হয়ে গেছে। তাই আজ গাট্টু আর চিঙ্কির বলাতে সোসাইটিতে বৃক্ষরোপণের কার্যক্রম আয়োজন করা হয়েছে। এতে সোসাইটির সব বাচ্চারা একটা একটা করে গাছ লাগাচ্ছে। মা বাবা, আমরা আমের গাছ লাগাবো। মা, আমরা পেয়ারা গাছও লাগাবো। হ্যাঁ হ্যাঁ গাট্টু চিঙ্কি, আমরা আম গাছও লাগাবো আর পেয়ারা গাছও লাগাবো, ঠিক আছে? তখনই ওইখানে বান্টি আসলো। গাট্টু, আমি তো ফুলের গাছ লাগাবো, আমার ফুল খুবই পছন্দ। গুড আইডিয়া বান্টি, সোসাইটি কি সুন্দর দেখাবে। আমিও ফুল গাছ লাগাবো বলে ভেবেছি। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি আম গাছ লাগানোর জন্য ছোট্ট একটা গর্ত খুঁড়ল আর তার মধ্যে একটা আম গাছ লাগালো। চিঙ্কি তার উপরে মাটি ঢাললো আর গাট্টু জল দিল। এইভাবে আম গাছের বীজ লাগানো হলো। দেখো, আমার আমের গাছ তো লেগে গেল। এখন এটা বড় হলে আমরা মিষ্টি মিষ্টি ফল খাবো। গট্টু বাবা, গাছে ফল আসতে অনেক সময় লাগে। এত তাড়াতাড়ি থোড়ি ফল আসবে, তার জন্য অপেক্ষা করতে হয়। চলো না, এখন আমরা আমার পেয়ারা গাছ লাগাবো। আমি আমার গাছটা কোথায় লাগাই? এসো চিঙ্কি, নিজের গাছ এখানে লাগাও। গাট্টু আর চিঙ্কি একসাথে চিঙ্কির পেয়ারা গাছ লাগানোর জন্য গর্ত খুঁড়ল আর এইভাবে গর্তের মধ্যে গাছ লাগালো। তার মধ্যে মাটি দিয়ে গাছে জল দিল। এইভাবে সব বাচ্চারা একসাথে সোসাইটির গার্ডেনে ট্রি প্লান্টেশন করলো। সব বাচ্চাদের মা বাবারা বাড়ি চলে গেল। বাচ্চারা নিজেদের মধ্যে কথাবার্তা বলল। গাছ পরিবেশের জন্য খুবই ভালো হয়। পরিবেশকে ভালো রাখার জন্য গাছ দরকার। তাই তাহলে তো আমাদের আরো গাছ লাগানো উচিত। চিঙ্কি, তুমি জানো ফুল গাছ তাড়াতাড়ি বড় হয়ে যায় আর খুব তাড়াতাড়ি ফুলও এসে যায়। আরে বাহ, এটা তো ভালো কথা। আমার পেয়ারা গাছও তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর আমি টক মিষ্টি পেয়ারা খাবো। হ্যাঁ, আমার আমের গাছটা খুব শিগগিরই বড় হয়ে যাবে। আমি একে প্রত্যেকদিন জল দেব যাতে বড় হয়ে যাক। দেখো, আমি আমার ফুলের গাছ লাগিয়েছি। আমার ফুল আমি তোমাদের সকলকে দেব, কিন্তু আমাকে মিষ্টি মিষ্টি ফলও খাওয়াবে। হ্যাঁ বান্টি, নিশ্চয়ই, কিন্তু তুমি আমার গাছকে জল দেবে, তাহলে আমি তোমাকে ফল দেব। সবাই হেসে ফেলল। চিঙ্কি নিজের লাগানো গাছের সাথে কথা বলতে শুরু করলো। আমার সোনা গাছ, তাড়াতাড়ি বড় হয়ে যাও। আমি বড় গাছ দেখতে চাই আর টক মিষ্টি ফল খেতে চাই। গাট্টু আর চিঙ্কি বাড়ি চলে গেল আর ডিনার করার পরে দুজনে ঘুমোতে চলে গেল। আমার মনে হয় আমাদের গিয়ে দেখা উচিত। গাছটা আবার বড় হয়ে যায়নি তো? আরে গাট্টু, না, বাবা বলেছিল এত তাড়াতাড়ি গাছ বড় হয় না। গাট্টু আর চিঙ্কি শুয়ে পড়ল। পরের দিন চিঙ্কি তাড়াতাড়ি উঠে পড়ল আর চিঙ্কি সোসাইটির গার্ডেনে নিজের গাছ দেখতে গেল। চিঙ্কি দেখে একদম হয়রান হয়ে গেল। চিঙ্কির গাছ বড় হয়ে গিয়েছিল আর একদম তাজা ফল গাছ থেকে ঝুলছিল। এত বড় গাছ, কিন্তু বাবা তো বলেছিল গাছ এত তাড়াতাড়ি বড় হয় না। তখনই চিঙ্কি একটা আওয়াজ শুনল। চিঙ্কি, আমি বড় হয়ে গেছি। তোমাকে এখন আমার অনেক বেশি খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমি তোমার সবসময় খেয়াল রাখবো। আমি জল নিয়ে আসছি। চিঙ্কি দৌড়ে গেল আর জলের বালতি নিয়ে আসলো। কিন্তু এ কি, চিঙ্কির পেয়ারা গাছে অনেকগুলো বাঁদর ঝুলছিল আর লাফিয়ে লাফিয়ে চিঙ্কির পেয়ারাগুলো খাচ্ছিল। আরে না, এ কি, বাঁদর কোথা থেকে এলো? চিঙ্কি কাঁদতে শুরু করলো আর কিছুক্ষণের মধ্যে বাঁদররা সব গাছের ফল খেয়ে নিল আর তাজা ফল খেয়ে ফেললো। তারপর চিঙ্কিকে বলল, চিঙ্কি দেখো, তোমার সব ফল বাঁদর খেয়ে গেল। কিন্তু ফল তো আমার খাওয়ার ছিল, আমি একটাও পেলাম না। তারপর চিঙ্কি আরো কাঁদতে শুরু করলো। মা, আমার আমার ফল চাই। ওঠো মা চিঙ্কি, কি হলো? উঠে পড়ো বাবা। মা চিঙ্কিকে নাড়িয়ে নাড়িয়ে ওঠাচ্ছিল। চিঙ্কি নিজের চোখ খুললো। আরে না, আমি তো স্বপ্ন দেখছিলাম। তখনই চিঙ্কি মাকে জড়িয়ে ধরলো। কি হলো চিঙ্কি মা, কি ধরনের স্বপ্ন দেখেছো? মাম্মি, আমি স্বপ্নে দেখলাম কি বাঁদর আমার সব ফল একদম খেয়ে ফেলেছে আর আমি একটাও পেলাম না। তখন বাবাও ঘরে এলো। কি হলো চিঙ্কির?
মা পুরো কথা বাবাকে জানালো। চিঙ্কি স্বপ্ন দেখেছে যে ও সব পেয়ারা বাঁদর খেয়েছে। শুধু এতটুকু? চলো খাবার খাই। গাট্টু চিঙ্কি ব্রেকফাস্ট করার জন্য টেবিলে আসলো। বাবা দেখছিল যে চিঙ্কির মুখটা শুকিয়ে গেছিল। মা চিঙ্কি, আমি তোমাকে কি বলেছিলাম, গাছ এত তাড়াতাড়ি বড় হয় না, আর যদি বাঁদররা ফল খেয়ে নিয়েছে তো তাতে কি হলো? গাছ তো অন্যদের জন্যই লাগানো হয়। কিন্তু বাবা, ট্রি প্ল্যান্টেশন সোসাইটি আমরা বানালাম, গাছে জলও আমরা দিলাম, ফল অন্য কেউ খেয়ে গেলে তো খারাপ লাগবে না? তখনই মা গ্রাম থেকে ঠাকুমার পাঠানো আমের আচার নিয়ে এলো। মা গাট্টু চিঙ্কি আর বাবাকে গরম গরম রুটির সাথে আচার দিল। বাবা, গাট্টু আর চিঙ্কি ঝাল টকটক আমের আচার খেলো, আর চিঙ্কির মুখও চকচকে হয়ে গেল। বা মা, আচার তো কি চটপটে খেতে। আমের আচারটা তো খুবই টেস্টি, দিদাকে বলে আরো নিয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, আমি ঠাকুমাকে নিশ্চয়ই জানাবো। গাট্টু চিঙ্কি, আমাকে এইটা বলো, আচারটা কি দিয়ে তৈরি? বাবা, আচার তো আম থেকে তৈরি হয়েছে না? তো আচ্ছা চিঙ্কি, এইটা বলো, এই আচারের জন্য যে আমটা ব্যবহার হয়েছে সেই গাছটা কি তুমি লাগিয়েছিলে, না তুমি সেই গাছগুলোতে জল দিয়েছিলে? না বাবা, আমি তো জানিও না যে আম গাছগুলো কোথায় লাগানো হয়েছে, তাহলে আমি জল কি করে ঢালবো? একদম ঠিক বললে মা। তেমনি তোমার লাগানো গাছ থেকে যদি অন্য কেউ ফল খায় তাহলে তোমার মন খারাপ করা উচিত নয়। তোমার মনে আছে যখন আমরা গ্রামে গেছিলাম, আমাদের বাড়ির পাশে কত বড় বড় গাছ ছিল, যেটা বড় হতে অনেক সময় লাগে, আর অনেক বছর আগে সেই সব গাছ লাগানো হয়েছিল, তাই তো আমরা সেই রস ভরা ফলের স্বাদ নিতে পারি। গাট্টু আর চিঙ্কি মন দিয়ে বাবার কথা শুনছিল। এরপর মা বলল, এতটুকুই না, আমাদের পূর্বপুরুষরা গাছ লাগিয়ে তাই তো আমরা ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছি। আর এর পরের প্রজন্মকে যদি সুস্থভাবে থাকতে হয় তাহলে তাহলে আমাদের আরো বৃক্ষরোপণ করতে হবে, যার থেকে পরের প্রজন্ম পরিবেশের সুঠল তাপমাত্রা পেতে পারে। হ্যাঁ বাবা মা, আমি খুব ভালো করে বুঝে গেছি। সোসাইটির সেই গাছগুলোকেও অনেক বছর আগেই লাগানো হয়ে থাকবে, তবেই আমরা দোলনা বেঁধে সেইখানে দোলনায় দুলতে পারি, আর ছায়াও পাই আমরা সেইখানে। চলো, গাট্টু তো বুঝে গেল, কিন্তু চিঙ্কি তুমি বুঝতে পারলে কি না? একদম বুঝে গেছি বাবা। গাট্টু আর চিঙ্কি ঘরের মধ্যে একদম হুটোপুটি করছিল। দুজনের সোফার কাছাকাছি ধরাধরি খেলা খেলছিল। গাট্টু একটু ফাস্ট দৌড়ায়, তাই চিঙ্কি ওকে ধরতেই পারছিল না। যতই তাড়াতাড়ি দৌড়াও গাট্টু, আমি তোমাকে ধরেই নেব। যাবিটা কোথায়? ধরতে পারবে না, তোমার পা আমার থেকে ছোট, আর তোমার স্পিডও ভালো নেই। চিঙ্কিও মুখটা ভেঙিয়ে ফেরত জবাব দেয়, আমি ধরে নেব তোকে, আমি আস্তে দৌড়াই তাতে কি? বাবা ওদেরকে কাছে বসেই দেখছিল, আর ওদিকে মা রান্নাঘরে দাঁড়িয়ে এসব দেখতে দেখতে বলছিল, আরে আস্তে দৌড়াও তোমরা দুজনে, ব্যথা লেগে গেলে মুশকিল হবে। তোমাদের বাবা তোমাদেরকে মাথায় চড়িয়ে রেখেছে, আমার তো কথাই শোনে না। আরে বাবা, তুমি আমাকে আবার মাঝখানে আনছো কেন? বাচ্চা তো, এখনই তো খেলবে এরা, স্কুলের হোমওয়ার্কটাও করে নিয়েছে, এতটুকু তো খেলা করবেই। এটা বলতে বলতে বাবা গাট্টুকে চোখ মারে। চিঙ্কিও মুচকি হাসে। আই লাভ ইউ পাপা। আই লাভ ইউ টু মা। তোমরা সবাই খেলতে থাকো, মা বকবি। আমি আছি তো। দুজনে আবার সোফার আশেপাশে আবার হল্লা করে। তখনই দরজার ঘন্টি বাজে। গাট্টু, চিঙ্কি, দেখো দরজায় কে এসেছে। হ্যাঁ দেখো তো, আগে দরজাটা খোলো, এখন আবার কে আসলো? গাট্টু দৌড়ে গিয়ে দরজা খোলে, দেখে যে সামনের বাড়ির দিদা মায়ের সাথে দেখা করতে এসছে, সাথে বান্টির দিদাও আছে। ওনাদের দেখে গাট্টু জোরে বলে, হ্যালো দিদা। কে এসেছে বাবা? বান্টির দিদা এসেছে। মা এটা দেখে রেগে যায় আর বলে, আরে ওরা তোমার বন্ধু নাকি? ঠাকুমা, পা ছুঁয়ে প্রণাম করতে হয়, হ্যালো দাদি আবার কি? চিঙ্কি, তুমিও ঠাম্মার পা ছো। গাট্টু আর চিঙ্কি দুজনেই ঠাকুমার পা ছোঁয়ে। প্রণাম দিদা। আরে খুশি থাকো তোমরা দুজনে, অনেক পড়াশোনা করো, ভালো করো। বাড়িতে অতিথিরা এলে ভেতরে ডাকতে হয় বেটা। আরে বৌমা, এদেরকে কেন বকছো? এরা দুজনেই ছোট, আস্তে আস্তে বুঝে যাবে। সে কথা নয় মাসিমা, ম্যানার্স তো এখন থেকেই শেখাতে হবে।
হ্যাঁ হ্যাঁ, সে কথা ঠিক। আমার আশীর্বাদ তো সব সময় দুজনের সাথে আছে। যেমন আমার বান্টি, তেমনই এরা দুজনে। খুশি থাকো সব সময়। তোমার কথাটা তো ঠিকই, বাচ্চাদের ম্যানার্স এখন থেকেই শেখাতে হয়। যাই হোক, আমি তোমাদেরকে সব নেমন্তন্ন করতে এসেছিলাম। পরশুদিন আমাদের বাড়িতে সত্যনারায়ণের কথা। সবাই নিশ্চয়ই এসছো। এবার যাই। ঠিক আছে, দাঁড়ান, বসুন না, আমি চা নিয়ে আসছি। আরে না, অন্য সব বাড়িতেও যেতে হবে, আবার খালি সময়ে আসবো। এইটা বলে উনি চলে যান। মা বাচ্চাদেরকে নিজের কাছে ডাকে। বাচ্চারা, সব সময় বড়দের সম্মান করা উচিত, বুঝেছো? যদি বান্টি আসে তাহলে ওকেও এরকম সম্মান করতে হবে। ও তো তোমাদের বন্ধু, ক্লাসমেট। তোমাদের আর ওর একই বয়স, কিন্তু ওকেও তোমাদের হ্যালো হাই করা উচিত। সকালে দেখা হলে গুড মর্নিং, বিকেলে দেখা হলে গুড ইভিনিং। আচ্ছা, তো সকালে উঠে কি বাবাকেও আমাকে হাই বলতে হবে? হ্যাঁ বাচ্চারা, এগুলোকে গুড ম্যানার্স বলে। তোমরা তো আমার ভালো শোনা না, আমার ভালো বাচ্চা, তাই সবসময় গুড ম্যানার্স ফলো করবে। স্কুলেও টিচারদের সঙ্গে দেখা হলে ওদেরকে গ্রিট করবে। বাকি বাচ্চাদের হ্যান্ডশেক। মা, এই গুড্ডি তো আমার সঙ্গে আর্ধেক সময় লড়াই করে, আমি ওকে হাই করব না। এমন বলে না চিঙ্কি, ও তো তোমার বেস্ট ফ্রেন্ড। দেখো, যখন কেউ ক্লোজ হয় তখন ওকে সরি কিংবা থ্যাংক ইউ বলতে ইতস্তত হতে নেই। কি ভাবি মা? আচ্ছা মা, স্কুলে হেড ম্যাডামেরও পা ছুতে হবে? এতক্ষণ বাবা যে চুপচাপ শুনছিল, হেসে এখন বলে, ওনাদেরকে তুমি গুড মর্নিং কিংবা গুড আফটারনুন সময়তে বলো, ওরা স্কুলে আছে। ঠিক আছে পাপা। পরের দিন সবাই স্কুল যায় আর বাবা মার বলার মতন সবাইকে গ্রিট করে। হ্যালো গুড্ডি, আমি সরি, আমি তোমার সাথে লড়াই করেছিলাম। তুমি সরি বললে চিঙ্কি? হ্যাঁ, মা বলেছে কেউ সরি বললে কেউ ছোট হয় না। তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তুমি রেগে গেলে তাহলে আমার ভালো লাগে না। কিন্তু চিঙ্কি, ভুল তো আমার ছিল, সরি তো আমার বলতে হতো। এইটা বলতে বলতে ও থেমে যায়। আই এম সরি চিঙ্কি, আজ থেকে তুমি সব সময় আমার বেস্ট ফ্রেন্ড। আমি কখনো তোমার সাথে লড়াই করব না। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। তখনই ক্লাসে টিচার আসে। গুড মর্নিং মিস। গুড মর্নিং বাচ্চারা, আজকে আমরা ম্যানার্সের ক্লাস করব। তোমরা সবাই কে কে জানো ম্যানার্সের কথা? কে জানাবে? তখনই চিঙ্কি হাত উঁচু করে। হ্যাঁ চিঙ্কি, বলো। সব সময় বড়দের পা ছুতে হবে। ওরা যখন বাড়ি আসে তখন তাদেরকে জল, চা খাবারও জিজ্ঞেস করতে হবে। যদি বন্ধু হয় তাহলে সবাইকে হ্যালো হাই আর জড়িয়ে ধরতে হয়। আরে বাহ, কত ভালো সংস্কার! দেখলে বাচ্চারা, শুনলে সবাই চিঙ্কি কি বলল? ক্লাসের সব বাচ্চারা এক আওয়াজে বলে ইয়েস Yes, মিস। miss. আর হ্যাঁ, সকালে কারোর সাথে দেখা হলে গুড মর্নিং, দুপুরের 12টা অবধি। তারপরের সময়ে সকলকে তোমরা গুড আফটারনুন বলতে পারো, কারণ তখন আফটারনুনের টাইম হয়ে যায়। ম্যাডাম, সবাইকে ইভিনিং কোন সময় বলবো? এমনিতে তো বিকেলেই বলা হয়, যখন সূর্য নেমে যাচ্ছে, কারণ তারপরে তো রাত হয়ে যায়। আর হ্যাঁ বাচ্চারা, রাত্রেবেলা সবথেকে শেষের গ্রিটিং গুড নাইট বলা হয়। আমি আমার মা বাবাকে গুড নাইট বলেই শুই মিস। ভেরি গুড চিঙ্কি। আর বাকি বাচ্চারা? আমরাও মিস। বাহ, কত ভালো আর সিনসিয়ার ক্লাস আমার। আই এম সো প্রাউড অফ ইউ। গাট্টু আর চিঙ্কি বাড়ি আসে আর তৈরি হয়ে বান্টির বাড়ি যায়। গাট্টু দৌড়ে গিয়ে ঠাকুমার পা ছুঁয়ে, দিদা প্রণাম। ও বাবা, খুব ভালো থাকো, খুব ভালো পড়াশোনা করো, উন্নতি করো। মা গাট্টু আর চিঙ্কিকে দেখে মনে মনে খুব খুশি হচ্ছিল। তখনই বাবা এসে বলে, থ্যাংক ইউ, তুমি দুই বাচ্চাকে কত ভালো সংস্কার দিয়েছো। মকর সংক্রান্তি। গাট্টু, চিঙ্কি আর মা বাবা মকর সংক্রান্তির উপলক্ষে আহমেদাবাদ আসে। বাবা এবার সবাইকে প্রমিস করেছে যে সংক্রান্তিতে এবার সবাইকে কাইট ফেস্টিভ্যাল দেখাতে নিয়ে যাবে। সবাই হোটেলে চলে আসে। বাবা, আমি তো এত এক্সাইটেড যে আমার ঘুমই পাচ্ছি না। হ্যাঁ বাবা, আমারও। কাল ওখানে কি মজা হবে। আমি তো সেই বড় বড় কার্ডস দেখার জন্য খুব এক্সাইটেড। কিন্তু বাচ্চারা,
তোমরা আজকে না ঘুমালে কালকে ঘুড়ি উড়ানোর মজা তোমরা কি করে নেবে? এখন ঘুমিয়ে পড়ো, তাহলে কালকে তোমরা খুব এনার্জির সঙ্গে ঘুড়ি ওড়াতে পারবে। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলছো, কিন্তু মা কালকে আমাদের তাড়াতাড়ি উঠিয়ে দিও। আরে হ্যাঁ হ্যাঁ সোনারা, তোরা শো তো আগে। পরের দিন সবাই তৈরি হয়ে কাইট ফেস্টিভ্যাল দেখতে বেরিয়ে পড়ে। ফেস্টিভ্যালের এন্ট্রান্স একদম বড় কাইটের আকারে ছিল। ওয়াও বাবা মা, এই দেখো এই গেটটা কত ইউনিক। হ্যাঁ গাট্টু, এইখান থেকেই শুরু হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল। তারপর সবাই ভেতরে ঢোকে। পুরো আকাশ রং বেরঙের ঘুড়িতে ভর্তি ছিল। গাট্টু চিংকিও একটা স্টলে গিয়ে দাঁড়ায় আর ঘুড়ি দেখতে লাগে। আরে চিঙ্কি, এই কাইটস গুলো দেখো, এইগুলো তো খুব বড়, ঠিক তোমার আর আমার মতন। হ্যাঁ গাট্টু, এটাই তো বিশেষত্ব এই কাইট ফেস্টিভ্যালের বাচ্চারা। এইখানে যে কাইটস গুলো আছে সেগুলো তুমি অন্য কোথাও আর দেখতে পাবে না। চলো তাড়াতাড়ি নিজের পছন্দের কাইটস নিয়ে নাও। গাট্টু চিংকি খুব মন দিয়ে ঘুড়ি দেখতে লাগে আর নিজেদের জন্য একটা ঘুড়ি পছন্দ করে। ওয়াও বাবা, বাবা আমি এই ডাইনোসরের কাইটটা নেব, দেখো না কত ভালো। আর বাবা, আমার সেই বিউটিফুল মাছের ঘড়িটা চাই। ঠিক আছে বাচ্চারা, তোমরা নিজের পছন্দ নিয়ে নাও। ঘুড়ি নেওয়ার পর সবাই ঘুড়ি ওড়াতে চলে যায়। তখন চিংকির নজর আশেপাশের লোকদের উপর যায়। বাবা বাবা, এখানে তো অনেক অনেক ফরেনার্স এসছে। হ্যাঁ চিঙ্কি, আমি তোমাকে বলেছিলাম না, এইটা ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল, তাই অনেক ফরেনাররাও এইখানে আসে। হ্যাঁ সোনারা, অন্তত ৭৫টা দেশের লোক আসে এখানে আর সবাই মিলে ঘুড়ি ওড়ায়। গাট্টু চিংকি এই কথা শুনে অবাক হয়ে যায়। বাহ মা, তাহলে তো আমরাও খুব লাকি যে এই ফেস্টিভ্যালের পার্ট হয়েছি। একদম ঠিক বলেছিস চিংকি। আচ্ছা চল তাড়াতাড়ি সবাই মিলে ঘুড়ি ওড়াতে হবে তো। এই সুন্দর আকাশে বাকিদের ঘুড়ির সাথেও তোমাদেরও ঘুড়ি এখন আকাশে উড়বে। হ্যাঁ মা, আমার ডাইনোসর কাইটটা খুব উপরে উড়বে। আচ্ছা, এরকম কেন গাট্টু? আমারও মাছের ঘুড়ি দারুণ উড়বে। চলো নিজেদের কাইট চড়াই আমরা। আর গাট্টু চিংকি মা বাবার হেল্পে ওদেরও ঘুড়ি আকাশে ওড়াতে লাগে। ওই দেখো আমার কাইট কত উঁচুতে উঠছে, সব কাইটস থেকে দূরে। আরে দেখ গাট্টু, আমারও মাছের ঘুড়ি পেছন থেকে আসছে, সাবধানে। দেখ তোর ডাইনোসর ঘুড়িকে মাটিতে না ফেলে দেয়। এসে যাও চিঙ্কি, আমার ডাইনোসর তোমার ফিশ থেকে একদম ভয় পায় না। মা বাবাও গাট্টু চিংকিকে এত আনন্দ করতে দেখে খুব খুশি হয়। গাট্টু চিংকি অনেকক্ষণ ধরে ঘুড়ি ওড়ায়, তারপর হাঁপিয়ে যায়। সত্যিতে বাবা মা, আজকে কাইট চড়াতে আমাদের খুব ভালো লেগেছে, তাই না চিঙ্কি? এতগুলো ঘুড়ির সাথে ঘুড়ি উড়িয়ে আমার দারুণ লাগলো। কিন্তু এখন আমার খুব জোরে খিদে পাচ্ছে যে। হ্যাঁ সোনারা, অনেক দেরি হয়ে গেছে, চলো এবার কিছু একটা খেয়ে নিই। আরে কিছু কেন, অনেক কিছু খাওয়া হবে। এইখানে তো প্রচুর স্টল আজকে, যেখানে অনেক ধরনের স্ট্রিটের স্পেশাল খাবার আছে। আর আহমেদাবাদের লোকাল ফুডও আজকে সব ট্রাই করব। ইয়ে, আমার তো শুনে খিদে পেয়ে গেছে। এটা শুনে তো চিংকিও যেতে রাজি হয়ে যায়। তারপর গাট্টু চিংকি আর মা বাবা মিলে অনেক ধরনের ডিশেস খায়, সাথে ওরা তিল আর গুড়ের লাড্ডুও খায়। ওয়াও, মজা এসে গেল, কত টেস্টি ছিল সবকিছু। হ্যাঁ হ্যাঁ, দারুণ মজা হলো আজকে। আচ্ছা, এতটুকুতেই হয়ে গেল? এখন তো অনেক কিছু বাকি আছে বাচ্চারা। কি কি জিনিস বাবা, এমন কি? আরে এখন আমরা আহমেদাবাদের কাইট মিউজিয়াম দেখতে যাব। গাট্টু চিংকি এটা শুনেও আরো খুশি হয়ে ওঠে আর সবাই গাড়িতে বসে আহমেদাবাদের সেই কাইট মিউজিয়ামে পৌঁছায়। বাবা বাবা, এইখানে কি স্পেশাল? গাট্টু, এখানে 100 থেকে বেশি ভ্যারাইটির কাইটস আছে, যাতে আলাদা আলাদা ম্যাটেরিয়ালস ইউজ হয়েছে আর খুবই ইউনিক ডিজাইনস। হ্যাঁ সোনারা, আর এখানে কাইটসের হিস্ট্রি সম্পর্কেও বলা আছে, যে কিভাবে 200 BC-তে হিউয়েন সাং নামের এক ব্যক্তি এখানে ঘুড়ি উড়িয়েছিল। কি সত্যিতে মা, কাইটস এত পুরনো? হ্যাঁ গাট্টু, আর তোমরা কি জানো যে এই কাইটসই 1902-এ রাইটস ব্রাদারকেও আইডিয়া দিয়েছিল এরোপ্লেনের ডেভেলপমেন্টে। ওয়াও মা, কাইটসের ব্যাপারে তো কত কিছু আছে যেটা আমরা জানি না। এই জন্যই তো এই কাইট মিউজিয়াম এত ইম্পর্টেন্ট।
কিছু দূর এগিয়েই গাট্টুর নজর রঘুকুর ওপর যায়। বাবা বাবা, এইটা কি? এইটা তো বিভিন্ন ধরনের কাইট। হ্যাঁ গাট্টু, এইটা জাপানের স্পেশাল হেক্সাগোনাল কাইট। এইটা 400 ছোট ছোট পেপারের পিস দিয়ে বানানো হয়। কি 420? ওহো, এটা তো বানানো খুব কঠিন, তাই না বাবা? হ্যাঁ চিঙ্কি, একদম ঠিক বললে তুমি। এভাবে কিছুক্ষণ ঘোরার পর গাট্টু চিংকি বেরিয়ে আসে। বলো বাচ্চারা, কেমন লাগলো তোমাদের এই কাইট মিউজিয়াম? খুব ভালো বাবা, আমি এই বিষয়তে সব ফ্রেন্ডসদের বলবো। হ্যাঁ বাবা, চলো একটা ভালো দেখে ছবি নেই। আমরাও ঘরে ফিরে গিয়ে সব বন্ধুদের এই ছবিটা দেখাবো আমি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এসো সকলে একসঙ্গে দাঁড়াই। তারপর বাবা দাঁড়িয়ে সুন্দর একটা ছবি নেয়, আর তারপর সবাই হোটেলে ফিরে আসে। আর এইভাবে গাট্টু চিংকি তাদের মকর সংক্রান্তি আহমেদাবাদে মানায়। পকেট মানি। সন্ধ্যের 7টা বেজেছিল আর মা কিচেনে ডিনার তৈরি করছিল। চিঙ্কি নিজের স্টাডি টেবিলে পড়ে থাকা বইগুলো অ্যারেঞ্জ করছিল, আর গাট্টু নিজের ব্যাট নিয়ে এমনি হাওয়াতে শট মারা প্র্যাকটিস করছিল। আরে, এই ব্যাটের হ্যান্ডেল তো লুজ হয়ে গেছে। মা, আমার নতুন ব্যাট দরকার। গাট্টু, আগে একটু পড়তে বসো তো। নেক্সট উইক থেকে স্কুলে এক্সাম শুরু হচ্ছে। নতুন ব্যাট এক্সামের পরে পাবে, বুঝলে? তখন বাবাও অফিস থেকে এসে যায়, আর বাবাকে দেখে গাট্টু তাড়াতাড়ি নিজের বই বার করে পড়তে শুরু করে দেয়। বাবা মুচকি হেসে বাচ্চাদেরকে পড়তে দেখে, তারপর সোফায় আরাম করে বসে পড়ে। আরে, এই টিভির রিমোট দেখতে পাচ্ছি না তো। আজকে নিউজটা খুবই ইম্পর্টেন্ট। আরে গাট্টু, চিঙ্কি, তোমরা টিভির রিমোটটা কোথায় রেখেছো? গাট্টু আর চিঙ্কি রিমোটটা খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পরে চিঙ্কি রিমোটটাকে খুঁজে পায়, যেটা নিউজ পেপারের তলায় রয়ে গিয়েছিল। বাবা, এই নাও রিমোট। এই নিউজ পেপারের তলায় ছিল। আজকে নিউজ ইম্পর্টেন্ট কেন বাবা? কোনো ক্রিকেট ম্যাচ ছিল? না না, ক্রিকেট ম্যাচ থেকেও বেশি ইম্পর্টেন্ট, আমাদের আজকে বাজেট ডিক্লেয়ার হয়েছে। এইটা বলে বাবা টিভি অন করে নিউজ চ্যানেল চালিয়ে দেয়। ওইখানে একটা নিউজ অ্যাঙ্কার বাজেটের ডিটেলস জানাচ্ছিল, আর টিভি স্ক্রিনে অনেকগুলো নাম্বারস আর টেক্সট লেখা আসছিল। ইনি তো খুব তাড়াতাড়ি বলছেন, আপনি কি করে বুঝতে পারছেন? আমি যতক্ষণে স্ক্রিনে কিছু পড়তে পারছি ততক্ষণে সব নাম্বার টেক্সটগুলো স্ক্রিন থেকে উধাও হয়ে যাচ্ছে আর নতুন ডিটেলস আসছে। আরে গাট্টু, তোমার পড়ার স্পিড কম। চিঙ্কিও বাবার সাথে নিউজটা বুঝতে চেষ্টা করছিল। এই বাজেট কি হয় বাবা? হ্যাঁ, আমিও জানতে চাই। ইনি তো অনেক টাকার কথা বলছেন, লক্ষ কোটির ব্যাপারে। আরে তোমরা দুজন এখন খুবই ছোট, বড় হওয়ার পরে বাজেট বুঝতে পারবে। ততক্ষণে মা কিচেন থেকে চলে আসে, আর বাচ্চাদের কৌতূহল দেখে হেসে বলে, আচ্ছা, আমি সরলভাবে তোমাদেরকে বাজেটটা বোঝাই। বাজেট আমাদের দেশের বই খাতা হয়, যাতে আমরা ডিসাইড করি যে দেশে এত টাকা পয়সা কোথা থেকে আসছে, আর আমরা ওই টাকাগুলোকে কোথায় আর কত অ্যামাউন্টে খরচা করব। যেমন তুমি ঘরের খরচার হিসাব লেখো, ঠিক সেইভাবে মা? একদম ঠিক। যেমন বাবার স্যালারিকে আমরা ইনকামে লিখি, আর বাড়ির সব খরচাকে, যেমন আসকা বাড়ি, স্কুলের ফিস, লোনের ইএমআই, সেভিং, শপিং আর এন্টারটেইনমেন্টের খরচা, এইসব এক্সপেন্সেসে লেখে। যেমন বাড়ির বাজেট, তেমনি দেশের বাজেট। হ্যাঁ, এখন বুঝতে পারলাম। এই তো একদম সোজা ছিল, বুঝে গেলাম আমি। কিন্তু এখন শুধু থিওরি বুঝেছো, প্র্যাকটিক্যালও করে দেখাতে হবে। মানে আমি তোমাকে 500 টাকা দিচ্ছি এই মাসের পকেট মানি, আর মাসের শেষে দেখবো তোমরা এই 500 টাকার কেমন বাজেট তৈরি করলে আর কেমন ইউজ করলে, ঠিক আছে? এটা তো খুব ভালো আইডিয়া। গাট্টু আর চিঙ্কি 500 টাকা পেয়ে খুব খুশি হয়ে যায়। গাট্টুর কাছে এত লিস্ট ছিল যেগুলো ওর কেনার ছিল, একটা নতুন ব্যাট, বাইনোকুলার, রিমোট দিয়ে চলা গাড়ি, আরো অনেক কিছু। চিঙ্কি হিসাব কষল যে 500 টাকায় ওকে 4 সপ্তাহ চলতে হবে। তাই ও একটা নোটবুকে 4টে কলাম বানালো, উইক 1, উইক 2, উইক 3 আর উইক 4, আর প্রতিটা কলামের উপরে লিখলো 125 টাকা। তারপর চিঙ্কি মার থেকে একটা পার্স নিল, আর ওই পার্সে 125 টাকা রেখে দিল প্রথম সপ্তাহে খরচার জন্য। বাকি 375 টাকাও কাবার্ডে রেখে দিল।
আর ওদিকে গাট্টু 500 টাকা পেয়ে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল। ও রোজ স্কুলের পরে পিৎজা, বার্গার, সফট ড্রিঙ্কস আর অনেক কিছু খেতে শুরু করে দিল। ও 150 টাকার একটা নতুন ব্যাট নিল আর 80 টাকা নতুন বাইনোকুলার্স কিনলো। মাসের 15 তারিখে যখন ও নিজের ব্যাগে টাকা চেক করলো তখন ও চমকে গেল। আরে আমার তো 500 টাকা শেষ হয়ে গেল, এখনো তো 15 দিন বাকি আছে মাসের, কি করি? ওইদিকে চিঙ্কিও কখনো কখনো স্ট্রিট ফুড খেত আর ও নিজের জন্য নতুন ক্রেয়ন্সও কিনলো, কিন্তু এক সপ্তাহে শুধু 125 টাকাই খরচা করত। তাই 15 তারিখের পরেও ওর কাছে 250 টাকা বেঁচেছিল। যেহেতু গাট্টুর টাকা শেষ হয়ে গিয়েছিল, ওর খুব মন খারাপ ছিল। চিঙ্কির এটা দেখে ভালো লাগলো না। ও নিজের পার্স থেকে 50 টাকা বার করে গাট্টুকে দিল। ভুল হয়ে গেছে চিঙ্কি, আমারও তোমার মতন বাজেট তৈরি করে পয়সা খরচা করা উচিত ছিল। কোনো ব্যাপার না গাট্টু, পরের মাস থেকে দেখে চলো। মাসের শেষে মা আর বাবা গাট্টু আর চিঙ্কির থেকে 500 টাকার পকেট মানির হিসেব চাইলো। গাট্টুর তো মনেও ছিল না যে ও সব টাকা কোথায় খরচা করেছে, কিন্তু চিঙ্কি ছোট থেকে ছোট এক্সপেন্স গুলো নিজের নোটবুকে লিখে রেখেছিল। ওর বাজেট বুকে 70 টাকার সেভিংসও ছিল আর গাট্টুকে দিয়ে থাকা 50 টাকার লোন। খুব ভালো চিঙ্কি, বাজেট তুমি খুব ভালো করে বুঝেছো আর ব্যবহারও করেছো, আর নিজের পকেট মানিকে খরচা করার জন্য খুব ভালো ব্যবহার করেছো। আমিও নিজের ভুল বুঝে গেছি বাবা মা, নেক্সট মান্থ থেকে আমিও চিঙ্কির মতন বাজেট তৈরি করে পয়সা খরচা করব। খুব ভালো আমার বাচ্চারা, উই আর প্রাউড অফ ইউ। ইন্ডিয়ান আর্মি। গাট্টু, চিঙ্কি আর তার বন্ধুরা ছাদে একত্র হয়েছিল। কখন আসবি? আসবে আর চোখের পাতা ফেলতে ফেলতেই দেখবি উধাও হয়ে যাবে। হ্যাঁ, ওই দেখ এসে গেল। এই শুনে গাট্টু চেঁচাতে শুরু করে। এসে গেল, এসে গেল। মা বাবা ছাদে দৌড়ে আসলো। ওই দেখো, ওরা আসছে। ভারত মায়ের জয়। বন্দে মাতরম। রাফেল বিমানের আওয়াজে আকাশ ভরে গেছিল। 5টি বিমানের সংরচনা হাওয়াকে কেটে এগিয়ে যাচ্ছিল। রাফেল বিমানকে দেখে সবাই স্যালিউট করলো। কিছুক্ষণের মধ্যেই রাফেল বিমানরা হাওয়াকে কেটে এগিয়ে চলে গেল। চলো, এসে গেল রাফেল। রাফেল আসার পরে আমাদের দেশের শক্তি অনেক বেড়ে যাবে। এখন আমাদের সৈন্যরা শত্রুদেরকে নিশ্চয় হারিয়ে দেবে। কাকু, রাফেল না আসলে আমাদের কি হতো? এমন নয় বাবা, রাফেল আসার পরে আমাদের দেশের শক্তি অনেকটাই বেড়ে যাবে, কিন্তু রাফেল শুধু একটা ফাইটার বিমান। আমাদের আসল শক্তি হলো আমাদের সৈন্য, যারা সীমাতে দিনরাত পাহারা দেয় আর আমাদের রক্ষা করে। তারা বাবা, অনেক কষ্ট সহ্য করতে হয় না আমাদের সৈনিকদের? হ্যাঁ, অসুবিধা থাকে। সীমাবর্তী জায়গার পরিবেশ অনেকই প্রতিকূল হয়। মরুভূমিতে আগুন বর্ষণ হয় আর কাশ্মীরে বরফের গোলা, তবুও সৈন্যরা বেখাতির হয়ে দাঁড়িয়ে থাকে। অনেক সাহসী আর নিষ্ঠাবান আমাদের সৈন্যরা। ওদের নিষ্ঠা আর সাহসের জন্যই তো আমরা কার্গিল যুদ্ধ জিততে পেরেছিলাম। আমাদের সৈন্য এত সাহসী যে পুরো পৃথিবী ভয় পায় ইন্ডিয়ান আর্মিকে, আর ইন্ডিয়ান আর্মিকে অনেক সম্মানও করা হয়। সত্যি, আমাদের আর্মি সম্মান আর অভিমানের যোগ্য। আমাদেরও আমাদের সৈন্যদের জন্য সম্মান আর নিষ্ঠা রাখা উচিত। কিন্তু কিছু লোকেরা সৈন্যদের সম্মান করে না বাবা, জানো? আমি যখন মায়ের সঙ্গে ট্রেনে যাচ্ছিলাম তখন আমি কি দেখেছি জানো? কি দেখলে? একজন সৈন্যকে কেউ বসার জন্য সিট দিচ্ছিল না, তারপরে সে মাটিতে বসে গেল আর সেইখানেই ঘুমিয়ে পড়লো। তারপর কি হলো? তারপরে আমি ওনাকে ওঠালাম আর নিজের সিটে বসার জায়গা দিয়ে দিলাম। বাহ গট্টু, সত্যিতে লোকেদের লজ্জা পাওয়া উচিত। আরে ভাই, সৈন্যরা আমাদের সব দিক দিয়েই সুরক্ষা দেয়। যখন আমাদের শহরে বন্যা এসেছিল আর শহর ডুবে গেছিল, তখন সৈন্যরাই আমাদের বাঁচাতে এসেছিল আর হেলিকপ্টার করে সুরক্ষিত জায়গায় পৌঁছে দিয়েছিল। আগুন হোক, বৃষ্টি হোক, ভূমিকম্প হোক বা অন্য কোনো বিপদ, সৈন্যরা আমাদের সুরক্ষা আর সাহায্যের জন্য সবসময় তৈরি থাকে। তাই আমাদেরও ওনাদের সাহায্য করা উচিত। বাবা, ইন্ডিয়ান আর্মির বিষয়ে কিছু বলো না। বাবা, ইন্ডিয়ান আর্মির 3টে মুখ্য সৈন্য আছে: স্থল সৈন্য, জল এবং বায়ু সৈন্য। স্থল সৈন্য মাটিতে থেকে আমাদেরকে সুরক্ষা দেয়
জল সৈন্য আমাদের সমুদ্র থেকে সুরক্ষা দেয়, আর বায়ুসেনা আকাশে। আর এটার কারণ শত্রু দেশের সৈন্য হোক বা আতঙ্কবাদী যেখান থেকে হোক হামলা করতে পারে, সেই জন্য ভূমি, জল ও আকাশ সব জায়গায় নজরদারি করে আমাদের ইন্ডিয়ান আর্মি। আর্মির ট্রেনিংটাও তো কত কষ্টকর হয়। অনেক কঠিন ট্রেনিং দিয়ে তাদেরকে তৈরি করা হয়, যাতে তারা সব পরিস্থিতিতেই বাঁচতে পারে। তোমার মামাও তো আর্মিতে আছেন, তিনি বলছিলেন এমার্জেন্সিতে ওনারা খাওয়া দাওয়া ভুলে যান, বড় বড় বন্দুক, বোম আর ভারী জিনিস নিয়ে পাহাড় আর মরুভূমিতে দৌড়াতে হয়, গুলি বর্ষণের মধ্যে দৌড়াতে হয়। বাবারে, এই শুনে তো শিরশিরানি লেগে গেল। ভাবো একটু, আমাদের শুনেই গা শিউরে উঠছে, কিন্তু আর্মিদের এমন জিনিস রোজ দেখতে হয়, আর ওরা এটা গর্বে করে। আমি ভেবে নিয়েছি বাবা, বড় হয়ে আমিও আর্মিতে ভর্তি হব আর দেশকে রক্ষা করব। হ্যাঁ, আমিও আর্মি ম্যান হব। আমরা গর্বিত বাচ্চারা, তোমাদের দেশের সেবা করতে হবে, কিন্তু মনে রেখো, আর্মিতে ভর্তি না হতে পারলেও কিন্তু একটা ভালো নাগরিক হও। দেশকে ভালোবাসো, সজাগ থাকো আর আর্মিদের সম্মান দাও। একজন সজাগ আর আদর্শ নাগরিক একটা সৈন্যর মতন। দেশের সব নাগরিক যদি সজাগ আর আদর্শ হয়ে যায়, নিজেদের মধ্যে ঝগড়া আর বিবাদ ছেড়ে দেশ উন্নতির দিকে যাবে, তাহলে আর্মিরা অনেক শান্তিতে থাকতে পারবে। আপনি ঠিক বললেন বাবা, আমরা দেশের এক সজাগ আর আদর্শ নাগরিক হব, আর আমাদের সৈন্যদের সম্মান করব আর সাহায্যও করব। বলো ভারত মায়ের জয়। জয় জওয়ান, জয় কিষান, বন্দে মাতরম। ডেজার্ট সাফারি। গাট্টু আর চিঙ্কি সন্ধেবেলার স্ন্যাক্স খাচ্ছিল। তখনই বাবা অফিস থেকে বাড়ি ফেরে। দুজনে দৌড়ে এসে বাবার গলায় লেগে যায়। বাবা, বাচ্চারা, আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। কি বাবা, তাড়াতাড়ি বলো। এই নাও। এটা কি বাবা? এটা ইন্টারন্যাশনাল ক্যামেল ফেস্টিভ্যালের ফ্যামিলি পাসেস। এখন তৈরি হয়ে নাও, আমরা সবাই থারে ঘুরতে যাব। দুজন বাচ্চা পাসগুলো দেখে খুব খুশি হয়ে যায়। ওয়াও, আমরা ডেজার্টে ঘুরতে যাব। উটের উপরে বসবো না বাবা? হ্যাঁ এটা কোন শহরে হবে? বাবা, এটা বিকানেরে হবে। বিকানের ডেজার্টের খাবার দাবার আর পোশাকের জন্য খুবই বিখ্যাত। তার সঙ্গে সেইখানে ইন্টারন্যাশনাল ক্যামেল ফেস্টিভ্যাল হয়। সেইখানে উটেদের সবথেকে বড় সংস্থা। সত্যি? হ্যাঁ হ্যাঁ, আর সবথেকে খুশির ব্যাপার এইটা যে শর্মা আঙ্কেল আমাকে সেই ফেস্টিভ্যালেরই পাস দিয়েছে উইন্টার ভ্যাকেশনের জন্য। ডেজার্ট কেমন দেখতে হবে? খুব মাটি হবে, আমি তো শুধু ইউটিউবে দেখেছি। আমাদের পৃথিবী আলাদা আলাদা রূপে দেখা যায়, আলাদা আলাদা জায়গায়। যেমন আমরা সবাই হোমো সাপিয়েন্স, কিন্তু আমাদের নাম আর চেহারা আলাদা আলাদা হয় ততক্ষণ না কেউ যমজ হচ্ছে। ঠিক তেমন ভাবে পৃথিবীরও আলাদা আলাদা আকার, রং আর রূপ হয়। ওয়াও মা, আমি খুবই এক্সাইটেড। আমরা ডেজার্টে ঘুরতে যাব, ক্যামেল দেখব। হ্যাঁ হ্যাঁ, আমরা বিকানের, জয়সলমের আর যোধপুর ঘুরতে যাব। প্রস্তুতি করে নাও আর ইউটিউবে এর ব্যাপারে একটুখানি জেনে নাও। আর কোথায় কোথায় ঘুরতে হবে তার একটা লিস্ট বানিয়ে নিও, ঠিক আছে? স্কুলের ছুটি হয়ে যায় আর গাট্টু আর চিঙ্কিও বাড়ি এসে যায়। মা সবার জন্যে খাবার বেড়ে দেয়। গাট্টু সমানে ইউটিউবে থার রেগিস্তানের ভিডিও দেখে। গাট্টু, আগে খাবার খাও, ফোন সাইডে রাখো। মা, বাবা তো আমাদেরকে ডেজার্টের ভিডিও দেখতে বলেছে, আমরা দেখিনি না, তাই জন্যে আমরা যাচ্ছি না। তখনই বাবা, যে দূরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল, হাসতে শুরু করে। আরে সবকিছু থোড়ি দেখার আছে ইউটিউবে, না হলে সেইখানে কি দেখবেটা কি? আরে আমি তো শুধু লিস্ট বানাতে বলেছিলাম। যাই হোক, এখন তো ছুটি হয়ে গেছে। আমরা পরশুদিন ডেজার্টে যাব। সেইখানে ডেজার্ট সাফারি, ক্যামেল সাফারি সব করা হবে। কিন্তু আমরা কোন কোন শহর দেখব? আমি তো ছোটবেলায় একবার মা বাবার সাথেই গেছিলাম। তুমি দিদার সাথে বেড়াতে গেছিলে? হ্যাঁ মা, যখন আমি তোমার মতন ছোট্ট ছিলাম। দেখো, ভারতে ডেজার্ট শুধু বিকানের, জয়সলমের, যোধপুর আর বাড়মেরে আছে। সেখানে পাকিস্তান বর্ডারটাও লাগা। আমি তোমাদের বর্ডারও দেখাবো আর ডেজার্ট শহরগুলো, আর তোমার মায়ের সব স্মৃতিগুলো আবার ফিরে আসবে। ওয়াও বাবা, আমি ক্যামেলের সাথে খেলবো বাবা। নিশ্চয়ই খেলো বাবা।
আর কিছুদিন পরে সবাই ফ্লাইটে রাজস্থানের জন্য বেরিয়ে পড়ে। যোধপুরে যাওয়ার পর বাবা একটা ক্যাব করে, যেটাতে করে সবাই জয়সলমেরের জন্য বেরিয়ে পড়ে। ডেজার্ট পৌঁছেই গাট্টু চিংকি একদম চমকে যায়। এতগুলো মাটি বাবা, আরে এ তো মাটির পাহাড় লাগছে। হ্যাঁ হ্যাঁ বাবা, এগুলো তো মাটির পাহাড়, কিন্তু এই পাহাড়ের সুন্দরতাটা এটাই যে হাওয়ার সঙ্গে এটা উড়ে যায় আর নিজের জায়গাও পাল্টাতে থাকে। বাবারি বাবা, ওরা পাহাড়! এখানে তো জলই নেই বাবা। এখানে লোকে চান করে কি করে? গাছপালাও তো দেখা যাচ্ছে না। বাবা, এখানে কানাল আনা হয়েছিল, বিকানেরের মহারাজ গঙ্গা সিং এনেছিলেন, যেইটা জয়সলমের অবধি যায়। কানাল কি বাবা? নদীর থেকে জল কেটে জায়গা অবধি নিয়ে আসা হয়। যেইখানে জল নেই, এইখানে আগে একদম জল ছিল না, কিন্তু এখন সবার বাড়িতে দরকার মতন জল এসে যায়। আর হ্যাঁ বাচ্চারা, এখানে তোমরা ক্যাকটাস পাবে। ছোট ছোট শুকনো ঝাড়ি আর ছোট্ট গাছপালা পাওয়া যাবে, যেগুলোর বড় হওয়ার জন্য খুব কম জল দরকার হয়। হ্যাঁ, প্রকৃতি নিজের হিসেবে কত সুন্দর কাজ করে। জলের কম দরকার হলেও এই গাছ ভালো করে বেঁচে থাকে। চলো এখন আমরা সাম ডেজার্টে যাব। সবাই জয়সলমেরের বালির জগতে পৌঁছে যায়। দূর দূর অবধি শুধু রেগিস্তানই দেখা যাচ্ছিল। ওখানকার লোকেরা নাচ গান করছিল, আর কিছু লোকেরা ঘুরতে আসা লোকেদেরকে উটে করে বেড়াতে নিয়ে যাচ্ছিল। বাবা, আমিও উটের উপরে বসবো। হ্যাঁ বাবা, তারপরে ওইখানে ডান্স করার আছে সেই আন্টির সঙ্গে। ঠিক আছে, আমরা এক এক করে সব অ্যাক্টিভিটি করব। বাবা ইশারা করে উটওয়ালাকে ডাকে। ভাই, আমাদের সবার উটে চড়ার আছে। আপনাদের দুটো উট দরকার, একটাতে একজন বড় একজন ছোট বসতে পারে। ও ঠিক আছে। কিছুক্ষণ পরে একটা উটে বাবা আর চিংকি, আর অন্য উটে মা আর গাট্টু বসে পড়ে। উট যখন উঠতে শুরু করে, তখন দুজন বাচ্চা খুশির চোটে জোরে জোরে হাসতে শুরু করে দেয়। আসলো মজা চিংকি। হ্যাঁ বাবা, ওই দেখো, পুরো ডেজার্ট দেখা যাচ্ছে। কত সুন্দর দেখা যাচ্ছে, একদম গোল্ডের মতো। তাই আমরা এটাকে সোনার জমি বলি মা, কারণ যখন সূর্যের আলো এর উপরে পড়ে তখন এইটা ঠিক সোনার মতনই চকচক করতে শুরু করে। হ্যাঁ, একদম সোনার মতন দেখতে লাগছে। আধ ঘন্টা ঘোরার পরে সবাই নিচে নেমে যায়, আর গাট্টু চিংকি সাথে সাথে অন্যদিকে দৌড়ে যায়। বাবা মাও ওদের দিকে দৌড়ে যায়। আরে বাবা, আস্তে দৌড়াও। ওখানকার লোকেরা জোরে জোরে নাচ গান করছিল, ওরা বিনও বাজাচ্ছিল। এটা কি মা? এরা সাপুড়ে, বিন বাজিয়ে সাপেদের ধরে। এদের গান বাজনা বিশ্ব প্রসিদ্ধ হয়ে গেছে। চিংকি খুশির চোটে জোরে জোরে নাচতে শুরু করে দেয়। ওর সাথে গাট্টুও নিজেকে থামাতে পারে না, ও নাচতে শুরু করে দেয়। তখনই ওখানকার মেয়ে বাবার হাত ধরে টানতে শুরু করে, ওদেরকেও নাচাতে শুরু করে। সবাই খুব আনন্দে রেগিস্তানের আনন্দ নিতে শুরু করে। নাচতে নাচতে মা বলে, ভুলো না, আমাদের বাচ্চাদেরকে বর্ডার দেখাতে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে আমার, এক্ষুনি বের হওয়া হবে। ক্যাব ডেকে নিচ্ছি, দাঁড়াও। কিছুক্ষণ পরে ক্যাবে বসে সবাই জয়সলমেরের ভারত আর পাকিস্তানের বর্ডার দেখতে যায়। বাবা, এখানে তো শুধু মাটি দেখতে পাচ্ছি, আর তো কিছুই নেই। বাবা, থার মরুভূমি বিশ্বের অনেকগুলো বড় মরুভূমির মধ্যে আসে। স্বাধীনতার আগে এখানে রাজপুতরা থাকতো, ওনাদের মহলগুলো খুবই প্রসিদ্ধ, ঠিক মাটির মতন। বাবা, কিন্তু কত সুন্দর জায়গা এটা, পাহাড় থেকে একদম আলাদা। প্রত্যেক জায়গার একটা বিশেষত্ব থাকে বাবা। যেমন মুম্বাইতে সমুদ্র, লোকে সেইখানে সমুদ্র দেখতে যায়। সাহেব, বর্ডার এসে গেছে। এখান থেকে আগে যেতে গেলে বিএসএফ এর পারমিশন দরকার হয়। বাবা বাইরে এসে স্টেশনে বর্ডার দেখার জন্য পারমিশন নিতে যায়। গাট্টু চিংকি, এরা আমাদের সব ফৌজি ভাইরা। এই ডেজার্টে থেকে এরা আমাদের দেশের রক্ষা করে। সবাইকে জয় হিন্দ বলো। ওকে মা। গাট্টু আর চিংকি সব সিপাহীদের স্যালুট করে, জয় হিন্দ বলে, আর দূর থেকে রেগিস্তানের বর্ডারকে দেখে। আমরা আগে যেতে পারবো নাকি বাবা? না বাবা, এটাকে লাইন অফ কন্ট্রোল বলে। এখানে আমাদের দেশের সীমা শেষ। কত সুন্দর আমাদের দেশ, তাই না মা? এখানে সবকিছু আছে, পাহাড়, সমুদ্র, ডেজার্ট, নদী, সব। হ্যাঁ মা। বাচ্চারা আবার থেকে বালির উপরে লাম্ফজম্ফ করে।
মা আর বাবা একে অপরকে দেখে মিচকি হেসে ফেলে। গাট্টু, চিঙ্কি আর ফিশিং। গাট্টু আর চিঙ্কি প্রতিবারের মতো হলে বসে টিভি দেখছিল। বাবা ওদের পেছনে বসে নিউজপেপার পড়ছিল আর মা কিচেনে কাজ করছিল। তখনই দরজায় কেউ আওয়াজ দেয়, মাছ নিয়ে নাও, মাছ, একদম তাজা তাজা মাছ। মাছ আবার তাজা হবে কি করে? সেটা কি কোনো ফল? আরে বাবা, পুকুর থেকে তাজা ধরে নিয়ে এসছে আঙ্কেল। তোমরা সবাই কি কথা বলছো? যাও মাছ কিনে নাও। বাবা দরজা খুলে আর গাট্টু আর চিঙ্কি বাবার পেছনে দাঁড়িয়ে পড়ে। ওয়াও, ওর ঝুড়িতে এতগুলো মাছ আছে। আরে দেখো না চিঙ্কি, এত কালারের আলাদা আলাদা ফিশ কি করে ধরেছে আঙ্কেল? বাবা, উনি ফিশারম্যান, গ্রাম থেকে ফিশিং করেছেন, ওনার কাছে সব আছে। দেখো, এদেরকে ধরে কি করে আর এদের সামনে রাখে কি করে? আলাদা আলাদা ধরন হয় বাবা। জানো, আমার ইচ্ছে হচ্ছে এখন ফিশ ভেজে খেয়ে নি, কিন্তু আমি তো ফিশিং করতে জানি না। আরে বাবা, একে তো ধরে ফিশ ট্যাঙ্কের মধ্যে রাখা হয়, তার সঙ্গে ফ্রেশ ওয়াটারেরটা ফ্রেশ ওয়াটারে, পুকুরেরটা পুকুরের জলে, আর নোনতা জলেরটা নোনতা জলেই রাখা হয়। তারপরে এটাকে ঝুড়িতে ভরে আলাদা আলাদা জায়গায় বিক্রি করা হয়। নোনতা জল মানে কি বাবা? আরে বাবা, সমুদ্রের জল, ওতে নুন থাকে না, তাই ওকে নোনতা জল বলা হয়। আচ্ছা বাবা, ফিশিং কি করে করে? আমিও দেখতে চাই। ঠিক আছে, তোমরা সবাই রবিবারে তৈরি থেকো, আমরা ফিশিং করতে যাব। তোমরা কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে নিও। পাশে একটা বড় পুকুর আছে, ওইখানেই ফিশিং করব। আমি তার জন্য নেট নিয়ে আসবো আর কাঁটাও। আমরা কি ধরে খাবো? হ্যাঁ, একদম ফ্রেশ ন্যাচারাল মেথডে। রবিবার দিন সবাই তৈরি হয়ে সকাল সকালই বেরিয়ে পড়ে। গাট্টু আর চিঙ্কি নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে। আমি বাবার সঙ্গে আগে সিটে বসবো। না, আমি বসবো। আরে নিজেদের মধ্যে ঝগড়া করো না। অর্ধেক রাস্তা চিঙ্কি আর অর্ধেক রাস্তা গাট্টু বসবে সামনের সিটে। এটা ঠিক আছে? এবার চিঙ্কি, তুমি সামনের সিটে বসে পড়ো। ইয়ে, আই এম সো হ্যাপি। গাট্টু পেছনে বসে পড়ে। খুবই সুন্দর রাস্তা দিয়ে যেতে সবাই একটা ঝিলের কাছে গিয়ে পৌঁছে যায়। আরে কত সুন্দর জায়গা বাবা! এত বড় পুকুর, এখানে কতগুলো মাছ থাকবে? হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো। এটা ফিশিং এর জন্যই ফেমাস। আমি তোমাদের জন্য টেন্টের ব্যবস্থা করি। এসো, টেন্ট লাগানো শিখিয়ে দিই। বাবা গাড়ির ডিকির থেকে টেন্ট, ফিশিং এর জাল আর রড বার করে। মা খাবার দাবারের ঝুড়ি নিচে নামিয়ে রাখে। গাট্টু, এই দেখো, এমন করে লাগাতে হয়, শিখে নাও। তোমরা ফিশিং করো, ততক্ষণ আমি বারবিকিউ লাগিয়ে নিচ্ছি। ওর মধ্যে মাছটা ভাজবো ধরার পরে। হ্যাঁ মা। কিছুক্ষণের মধ্যে টেন্ট সেট করার পরে বাবা মাছ ধরার জালটা খুলে নেয় আর সবাই ঝিলের ধারে গিয়ে দাঁড়িয়ে পড়ে। গাট্টু, এই নেটটাকে ধরো আর চুপ করে বসে থেকো, নড়বে না কিন্তু। নড়বো না কেন বাবা? আরে না হলে মাছেরা বুঝে যাবে যে এটা ধরার জন্য ফেলা হয়েছে, না হলে ওরা কাঁটাকে ধরে নেয়। চিঙ্কি, যখন গাট্টুর হাত ব্যথা হবে তুমি ধরে নিও। আচ্ছা। আর হ্যাঁ, যেই তোমার এটা ভারী লাগবে, এই নেটটাকে টানতে শুরু করে দিও। ওকে বাবা। চিঙ্কি পাশেই বসে থাকে। আধ ঘন্টার বেশি হয়ে যায়। গাট্টু থকে গিয়ে হাই তুলতে শুরু করে দেয়। গাট্টু, তুমি যদি টায়ার্ড হয়ে থাকো, আমি তোমার নেটটাকে ধরি, ততক্ষণ তুমি রেস্ট করো। ঠিক আছে চিঙ্কি, কিন্তু 10 মিনিট পরে আমি নিয়ে নেব। কি বাবা, এতক্ষণ সময় লাগে? হ্যাঁ বাবা, ফিশিং এ তো সময় লাগে। ফিশ যতক্ষণ কাঁটাতে না ফাঁসবে অপেক্ষা তো করতেই হবে। চিঙ্কি ফিশিং রড ধরে বসে পড়ে। তখন একটা নাড়াচাড়া ধরতে পারে। ওর মনে হয় যেন ডান্ডাটা ভারী হয়ে গেছে। বাবা, এ তো আমাকে ভেতরে টানছে, অনেক বড় মাছ। বাবা তাড়াতাড়ি দৌড়ে আসে আর সুতোটা টানতে শুরু করে আর দড়ি ওপরে আসতে শুরু করে। আস্তে আস্তে ওর মধ্যে ভেসে থাকা মাছটাও দেখতে পাওয়া যায় আর গাট্টু আর চিঙ্কি খুশির চোটে নাচতে শুরু করে দেয়। ধরেছি ধরেছি, ফিশ ধরেছি। আমি ধরেছি গাট্টু, তুমি না। তো কি হলো? আমি তো এতক্ষণ ধরে বসেছিলাম। আরে আরে, তোমরা ঝগড়া করো না, আরো মাছ ধরে নিও। এটাই শেষ নাকি? তখনই চিঙ্কির নজর মাছের উপরে যায়। মাছটা ছটপট করছিল। আরে মা, ও তো কত ছটপট করছে। হ্যাঁ মা, কেন কি ও জল থেকে বাইরে এসে গেছে? পোমটা মনে আছে? হ্যাঁ মা,
मछली जल की रानी है, जीवन उसका पानी है, हाथ लगाओ डर जाएगी, बाहर निकालो मर जाएगी। চলো গাট্টু, তুমি আমার সাথে এসো, আমরা এটাকে ফ্রাই করে নিই। ততক্ষণে চিঙ্কি আর বাবা আরো ফিশ ধরে নেবে। মা মাছের আঁশগুলো ছাড়িয়ে ওটা বারবিকিউতে ফ্রাই করতে শুরু করে। ওদিকে চিঙ্কি খুশি হয়ে হাততালি বাজাতে থাকে। বা মা, এত ফ্রেশ ফিশ, আজ তো মজা এসে যাবে। হ্যাঁ বাবা, আজকে সত্যি মজা এসে যাবে। আরে বাবা, বড় মাছ যদি এসে যায় এই দড়িটা ছিঁড়ে যাবে না তো? না চিঙ্কি, আমরা তাড়াতাড়ি এইটাকে উপরে টেনে নেব। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। যেই ফিশ আসবে আমাকে জানিয়ে দিও। গাট্টু রশিটাকে জলে দিয়ে চুপচাপ বসে পড়ে। তখনই বাবার মনে হয় যে এরম ভাবে দুজনে টায়ার্ড হয়ে যাবে। আরে গাট্টু, আমাকে দাও, আমি করছি, তুমি হাঁপিয়ে যাবে। না বাবা, আমাদের দুজনকে ফিশিং করতে দাও। তখনই হঠাৎ করে একটু নাড়াচাড়া হয়। মনে হয় ফিশ এসেছে, নেট ভারী হয়ে গেছে। হেল্প হেল্প চিঙ্কি। চিঙ্কি দৌড়ে এসে গাট্টুর হাত ধরে নেয়। বাবা মনে মনে দুজনের টিমওয়ার্ক দেখে খুবই খুশি হতে থাকে। দুজনে তাড়াতাড়ি রশিটাকে টানতে শুরু করে আর দেখে যে একটা বড় মাছ ফেসে গেছে। এবার ওয়াও, আমি কত বড় মাছ ধরেছি, এবার তো সত্যি মজা এসে যাবে। গাট্টু, মা দেখো কত বড় মাছ। মাও দৌড়ে দৌড়ে দেখতে চলে আসে। আরে, এই মাছটা তো সত্যি বড়। এটা আমাদের দুজনের জন্য যথেষ্ট। এবার তোমরা দুজনে এসে পেঁয়াজ আর রসুনের পেস্ট বানিয়ে নাও। কিছুক্ষণের মধ্যে সবাই মিলে ফিশটাকে বানিয়ে ফেলে আর খেতে শুরু করে। বাবা বলে, ওয়াও, আজ অব্দি এত মজা তো কোনোদিনই আসেনি। এত ফ্রেশ, এত সুস্বাদু। থ্যাংক ইউ বাচ্চারা, তোমাদের জন্য আমরা এতদিন পরে এখানে আসলাম। থ্যাংক ইউ বাবা, কত মজা এসে গেল ফিশিং করতে। আর দুজন বাচ্চা দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। সব বাচ্চারা সবসময়ের মতন স্কুল বাসে বসেছিল। বান্টি আর গুড্ডিও নিজেদের স্ট্যান্ড থেকে বাসে চড়ে গেছিল। চিঙ্কি, আজ টিফিনে কি এনেছো? আজ আমি উপমা এনেছি। ওয়াও, আমার মা আজকে আমাকে ইডলি দিয়েছে, আমরা ক্লাসে শেয়ার করব। কিন্তু আমি আজকে টিফিন আনতে ভুলে গেছি, তাড়াতাড়ি বাড়ি যাব, তাহলে মা বকা দেবে। কোনো ব্যাপার না বান্টি, আমরা সবাই শেয়ার করে খেয়ে নেব, না হলে ক্যান্টিন থেকে নিয়ে নেব। বাবা আমাকে আজ পকেট মানি দিয়েছে। থ্যাংক ইউ ভাই, আমার বেস্ট ফ্রেন্ড। ইয়েস ইয়েস। স্কুল এসে যায়। সব বাচ্চারা বাস থেকে নেমে এক এক করে ক্লাসরুমে চলে যায়। সরস্বতী মায়ের প্রেয়ারের পরেই প্রিন্সিপাল ম্যাডাম এসে অ্যানাউন্সমেন্ট করে, গুড মর্নিং বাচ্চারা। গুড মর্নিং ম্যাম। আশা করছি তোমরা সবাই হেলদি আর হ্যাপি আছো। আগামী মাসে আমাদের বাই মান্থলি প্যারেন্ট টিচার মিটিং আছে। তোমরা সবাই নিজেদের মা বাবাকে নিয়ে আসবে। ওকে ম্যাম। অল ক্লিয়ার? যাদের কিছু কনফিউশন থাকবে তারা ক্লাস টিচারকে জিজ্ঞেস করে নেবে। একদম ক্লিয়ার ম্যাডাম। ওকে, তো গো টু ইয়োর ক্লাসেস। সব বাচ্চারা নিজেদের নিজেদের ক্লাসে চলে যায় আর টিচাররা ক্লাস নিতে শুরু করে দেয়। গুড মর্নিং বাচ্চারা, নিজেদের ম্যাথস বই বার করো। এরম করতে করতে বাকি সব টিচাররাও এসে যায়। সব ক্লাস এক একটা করে হয়ে যায় আর সব বাচ্চারা বাড়ি ফিরে আসে। কেমন ছিল আজকের দিন? খুব ভালো মা। মা, আমাদের স্কুলে 10 তারিখে প্যারেন্ট টিচার মিটিং আছে, তোমাদের দুজনকে আসতে হবে। ঠিক আছে, আমরা এসে যাব। শেষমেশ 10 তারিখ এসে যায় আর গাট্টু আর চিঙ্কি স্কুল যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। মা, আমাদের বাস এসে গেছে, আমরা চলে যাব, কিন্তু মনে রেখো রিসেসের পরে প্যারেন্টস টিচার মিটিং, এসে যেও কিন্তু। হ্যাঁ মা, আর তুমি না ওই রেড কুর্তাটা পরো। আচ্ছা মা, এবার তোমরা বাইরে দাঁড়িয়ে পড়ো, বাস এসেই যাচ্ছে। কিছুক্ষণ পরে বাস এসে যায় আর দুজন বাচ্চা বাসে চড়ে পড়ে। মা আর বাবা একদম তৈরি হয়ে স্কুলে পৌঁছে যায়, যেখানে সব ক্লাসের বাচ্চারা আলাদা আলাদা রুমে যাচ্ছিল। এক্সকিউজ মি, ক্লাস 2 এর প্যারেন্টস টিচার মিটিংটা কোথায় হচ্ছে? সেইটা তো সেকেন্ড ফ্লোরে, রুম নাম্বার 208-এ হচ্ছে, আপনি সেইখানে যান। বাকি বাচ্চারাও আলাদা আলাদা রুমে যাচ্ছিল। অনেক প্যারেন্টসরা তৈরি হয়ে এসেছিল। গাট্টুর মা বাবাও রুম নাম্বার 208-এ পৌঁছে যায়। ইজ দিস ক্লাস সেকেন্ড? ইয়েস। আপনারা গাট্টু চিঙ্কির মা বাবা না? হ্যাঁ হ্যাঁ। এসে যান, মিটিং একটু পরেই শুরু হতে যাচ্ছে।
দুজনে ভেতরে এসে বসে পড়ে। গাট্টু আর চিঙ্কি একদম ফার্স্ট লাইনে বসেছিল, সেকেন্ড লাইনে বান্টি, আর থার্ড লাইনে গুড্ডি বসেছিল। গুড মর্নিং টু অল প্যারেন্টস। গুড মর্নিং। আজকে আমরা প্যারেন্ট টিচার মিটিং এই জন্য রেখেছি যে সবার হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়ে গেছে, এরপরে স্কুলের উইন্টার ভ্যাকেশন শুরু হতে যাচ্ছে, তাই সবার গ্রোথ আর মার্কসের উপরে কথা বলা যায়, কারণ হাফ ইয়ারলির পরেও আরও অর্ধেক বছর বাকি থাকে প্রগ্রেসের জন্য। সব বাচ্চারা আর প্যারেন্টসরা টিচারের কথা মন দিয়ে শুনছিল। এখন আমি রেজিস্টারের নম্বরের অনুসারে সবাইকে এক এক করে ডাকবো। ওকে ম্যাম। অ্যালফাবেটের অনুসারে সব থেকে আগে আভার নাম আসে। টিচার আভাকে মার্কশিট ধরিয়ে দেয়। আভা, তোমার 72% এসেছে। কিন্তু এটা তো খুবই কম। হ্যাঁ, এর ম্যাথসের নম্বর কম, কারণ ক্লাসে কম মন লাগায়, রিভিশন একদম করে না। ম্যাথসে কমজোর হওয়ার জন্য এত কম পার্সেন্টেজ হয়েছে। কিন্তু ম্যাম, আমি তো অনেক পড়াই করি। হ্যাঁ আভা সোশ্যাল সায়েন্সে খুব ভালো। আপনি একটা কাজ করুন, একে কিছু বছর সব সাবজেক্ট এক্সপ্লোর করতে দিন, পরে যে বিষয়ে ভালো হবে সেই বিষয়টা নিয়েই পড়াশোনা করুক। গাট্টুর মা বাবা এসব দেখে খুব খুশি হচ্ছিল। আমি খুব খুশি, আমাদের বাচ্চারা খুব ভালো স্কুলে পড়ছে। না এখানে শুধু বইয়ের বিদ্যা, বরং অন্য জিনিসের উপরেও ধ্যান রাখা হয়। সব থেকে ভালো কথা হচ্ছে এদের টিচাররা কত ভালো, সব বাচ্চাদের কত যত্ন করে, এটাও জানে যে কোন বাচ্চা কোন বিষয়ে ভালো আছে। তখনই আওয়াজ আসে চিঙ্কি। চিঙ্কি এগিয়ে যায়, মার বাবাও আগে গিয়ে চেয়ারে বসে পড়ে। আচ্ছা, আমি গাট্টুকেও ডেকে নি, দুজনে তো জমজ, একসাথে দুজনের রিপোর্ট দেখা যাবে। গাট্টু, এদিকে এসো, তুমিও এগিয়ে এসো। আপনাদের দুজনেরই বাচ্চা খুব ট্যালেন্টেড। এটুকুই পার্থক্য যে গাট্টু ম্যাথ সায়েন্সে খুবই ভালো, আর চিঙ্কি ল্যাঙ্গুয়েজে। ওয়াহ, বাকি? গাট্টু স্পোর্টস টিমে ভালো খেলে, কিন্তু চিঙ্কি একটু এখন উইক হয়ে গেছে, ওকে একটু দেখতে হবে। ও, মাঝখানে একটুখানি উইক হয়ে গেছিল, তাই ইমিউনিটিটা একটু কম। গাট্টু আর চিঙ্কি টিচারের পাশে দাঁড়িয়ে এসব শুনছিল। চিঙ্কির দিকে তাকিয়ে ম্যাডাম বলে, আরে চিন্তার কোনো কারণ নেই, সব বাচ্চারা সবকিছু তো ভালো হয় না। গাট্টু যদি স্পোর্টসে ভালো, চিঙ্কি কালচারাল প্রোগ্রামসে খুব ভালো করে পার্টিসিপেট করে, ও সেকেন্ডও হয়েছিল একটা কালচারাল উইকে, তাই না চিঙ্কি? থ্যাংক ইউ। আমার মেয়ে তো সবার থেকে বেস্ট। মা আর ম্যাডামও ভাবুক হয়ে একে অপরকে দেখছিলই যে তখন গাট্টু এসে মাকে জড়িয়ে ধরে। আরে কি হয়েছে বাবা? ডোন্ট ওয়ারি। ব্যাস এইটাই বলছিলাম আমি। ব্যাস আপনি এইটুকুই দেখবেন যে এদের ইন্টারেস্ট যা কিছুতেই হোক পুরো যেন গ্রোথ হয়। আমি এটাই মানি যে বাচ্চাদের সম্পূর্ণ গ্রোথ হওয়া উচিত, তাই মার্কস সবকিছু হয় না। আপনি ঠিক বলছেন, আমরা নিজেদের পক্ষ থেকে বেস্ট দেব। আপনাদের উপরে আমার পুরো বিশ্বাস আছে। একটা স্কুলের দিক থেকে আমরাও খেয়াল রাখব। মা বাবা গাট্টু চিঙ্কির হাত ধরে স্কুলের বাইরে চলে আসে। হেল্পফুল গাট্টু চিঙ্কি। গাট্টু চিঙ্কি খুব বুদ্ধিমান বাচ্চা ছিল, ঠিক তোমাদেরই মতো। সর্বদা সবাইকে সাহায্য করার জন্য তৈরি থাকতো। স্কুল হোক, সোসাইটি হোক অথবা ঘর, গাট্টু চিঙ্কি সবারই সাহায্য করত। ওদের এই স্বভাবের কারণে গাট্টু চিঙ্কির বাবা মাও খুব খুশি ছিল। গাট্টু, ছেড়ে দাও, এই সবজি আর জিনিসপত্রগুলো আমি রান্নাঘরে রেখে দেব। না মা, তুমি এইমাত্র মার্কেট থেকে এসেছো, বাইরে খুব রোদ, তুমি নিশ্চয়ই হাঁপিয়ে গেছো। আমি জিনিসগুলো রান্নাঘরে রেখে দেব, তুমি রেস্ট নাও। চল চিঙ্কি। তারপর আর কি, চিঙ্কি এলো আর দুজনে মিলে সবজি আর মাসকাবাড়ি বাজার রান্নাঘরে রেখে এলো। শুধু তাই নয়, চিঙ্কি মায়ের জন্য জল নিয়ে এলো, আর গাট্টু মায়ের জন্য গরম গরম আদা দেওয়া চা বানিয়ে নিয়ে এলো। মা, এই নাও তোমার প্রিয় আদা দেওয়া চা। তুমি আমার হাতের চা খেতে খুব ভালোবাসো, তাই না? এই দেখে মা ভীষণ খুশি হয়ে গেল। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ সো মাচ। হাউসওয়াইফরা হাঁপিয়ে গেলে তখন এক কাপ গরম চা পেলে তারা যে কতটা খুশি হয়, এটা খুব কম হাজবেন্ড আর বাচ্চারা জানে। আমার খুব ভালো লাগে যে আমার বাচ্চারা তাদের মায়ের খুশির এত খেয়াল রাখে, এত সাহায্য করে। থ্যাঙ্কস মা, আমাদেরকে স্কুলে শেখানো হয়েছে বাচ্চা তো কি হয়েছে, যতটা সম্ভব বাচ্চাদের ততটা কাজ করা উচিত। ঘরের কাজ হোক বা না হোক, অন্ততপক্ষে নিজেদের কাজটুকু তো করা উচিত। এইসব কাজ করলে মায়ের কাজের বোঝা কম হয়ে যায় আর মা খুব খুশি হয়ে যায়। এই কথা শুনে মায়ের খুব গর্ববোধ হচ্ছিল, আর মা গাট্টু চিঙ্কিকে বলল, খুব ভালো,
এরকম করে সব সময় সবার সাহায্য করো আর নিজেদেরকেও খুশি রাখো, তাহলে জীবন আরো সুন্দর হয়ে ওঠে। গাট্টু চিংকি শুধু মিষ্টি মিষ্টি কথাই বলতো না, মন দিয়ে কাজটাও করত। যখন ওরা স্কুল থেকে ঘরে ফিরত তখন ওরা নিজেদের জুতো মোজা নিজেরাই র্যাকে গুছিয়ে রাখত। তারপর নিজেদের টিফিন আর ওয়াটার বটল রান্নাঘরে রেখে নিজেদের ঘরে গিয়ে স্কুল ব্যাগ রাখত। আর নিজেদের জামা কাপড় যেমন ইউনিফর্ম সব কাপবোর্ডে রেখে দিত। শুধু তাই নয়, তারা নিজেদের ঘরও পরিষ্কার করত, যার ফলে মায়ের সময় বেঁচে যেত আর তারা একসাথে কোয়ালিটি টাইম কাটাতো। একদিনের কথা, একদিন গাট্টু চিংকি স্কুল থেকে ফিরছিল। হাড়িও ওদের সাথে ছিল। গাট্টু চিংকি যাও আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসো, আমরা তাড়াতাড়ি করে ব্যাডমিন্টন খেলা শেষ করব। শেষ করব? আমরা ব্যাডমিন্টনের ম্যাচ খেলছি নাকি? আমরা তো শুধু এনজয় করার জন্য খেলছি, তাহলে শেষ করে না তো তারা কেন? আরে আজ মা বাবা অফিস থেকে ফিরলে আমরা আজ বাইরে ডিনার করতে যাব, চপাটিও ঘুরবো, সেই জন্যই সব তাড়াতাড়ি করে শেষ করছি। ঠিক আছে, আমরা চলে আসবো। এই বলে হাড়ি চলে গেল আর গাট্টু চিংকিও নিজেদের বাড়ি চলে গেল। ঘরে ঢুকতেই ওরা দেখে যে বাবা ফাইলের পাহাড় নিয়ে বসে আছে, খুব চিন্তিত হয়ে ফাইল চেক করছে। বাবা, কি হয়েছে? আজ তুমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসেছো? আর এসব কি? তুমি তো পুরো অফিস বাড়িতে নিয়ে চলে এসেছো। বাচ্চারা, 5 বছরের পুরনো ফাইল সবগুলোকে ক্যাটাগরাইজ করতে হবে। যেগুলি দরকারি সেগুলি একদিকে আর যেগুলি দরকারি না সেগুলি অন্যদিকে রাখতে হবে। এটাই চেক করছি। 2 ঘন্টা ধরে বসে আছি, জানি না কখনই কাজ শেষ হবে। গাট্টু চিংকি ফ্রেশ হয়ে মায়ের কাছে গিয়ে দেখলো মা রেস্ট নিচ্ছে। কি হয়েছে মা? শরীর খারাপ? হ্যাঁ, একটু মাথাটা ব্যথা করছে আর কোমরটাও ব্যথা করছে। এই কথা শুনে গাট্টু চিংকি চিন্তায় পড়ে গেল। চলো ডাক্তারের কাছে চলো। আরে না না, এতটাও ব্যথা করছে না, এটা খুবই কমন, কিছুক্ষণ আরাম করলেই ঠিক হয়ে যাবে। গাট্টু চিংকি রান্নাঘরে এসে দেখলো অনেকগুলি এলোমেলো বাসন পড়ে রয়েছে। রান্নাঘরের হালও বেহাল হয়েছিল। মায়ের কোমরে ব্যথা, তাই রান্নাঘরের এই অবস্থা। আমি এই সব বাসন মেজে দিচ্ছি। কিন্তু আমাদের তো ব্যাডমিন্টন খেলতে যেতে হবে। ওটা ক্যান্সেল, এমনিতেও হরিরাজ তারা আছে, আমরাও ছেড়ে দিই আজকের মতো আর মা বাবা সাহায্য করি। ঠিক আছে, তাহলে আমিও ফাইলগুলোকে আলাদা করে বাবাকে হেল্প করি। তারপর আর কি, গাট্টু বাসন মাজতে লাগলো আর চিংকি বাবার কাছে গিয়ে বাবার গাইডেন্সে ফাইলগুলো ক্যাটাগরাইজ করতে লাগলো। দেখতে দেখতে গাট্টু সব বাসন আর কিচেন পরিষ্কার করে ফেললো। আর ওইদিকে বাবার কাজও শেষ হয়ে গেল। মা কিচেনে এসে গাট্টুর কাজ দেখে অবাক হয়ে গেল। কি দরকার ছিল বাবা এগুলো করবার? আমি করে নিতাম। না মা, তোমার কোমরে ব্যথা, তোমার তো রান্নাও করতে হবে, তাই কিছু বলো না। থ্যাঙ্কস বাবা। চিংকি কোথায়? যেই মা গাট্টুর সাথে হলে এলো অমনি দেখলো চিংকি আর বাবা মন দিয়ে কাজ করছে। দেখো, চিংকি সাহায্য করলো আর সব কাজ মুহূর্তের মধ্যে হয়ে গেল। তোমার কাজ তো শেষ, কিন্তু আমাকে তো খাবার বানাতে হবে। তাও ভালো গাট্টু সব বাসন মেজে দিয়েছে, না হলে আজ খুব দেরি হয়ে যেত। এই কথা শুনে বাবা হেসে বলল, কে বলেছে তোমাকে আজ খাবার বানাতে? মানে আজ আমরা বাইরে ডিনার করব, চৌপাটিতে ঘুরবো আর খুব এনজয় করব। এই কথা শুনে গাট্টু চিংকি আনন্দে চিৎকার করতে লাগলো। এইভাবে গাট্টু চিংকির সাহায্য করার কারণে বাবা মার কাজ তাড়াতাড়ি হয়ে গেল আর ওরা বাবা মার তরফ থেকে একটা সারপ্রাইজও পেল। হোমমেড পিৎজা। গাট্টু আর চিংকি স্কুল থেকে বাড়ি ফিরে আসে। দুজনে খুব খুশি হয়, কারণ আজ ওদের হাফ ইয়ারলি এক্সামের রেজাল্ট বেরিয়েছিল। মা, মা কোথায় তুমি? মা, আমাদের রেজাল্ট এসে গেছে। আরে আসছি বাবা, কত চিৎকার করছো? মা, তাড়াতাড়ি এসো না। আরে এসে গেলাম বাবা, স্কুল থেকে এসেই একদম হল্লা। মা, আমি ক্লাসে 3rd এসেছি। আর আমি ফার্স্ট। আরে বাহ, আমি তো এটা জানতাম। লাভ ইউ বাচ্চারা। লাভ ইউ টু মা। তুমি কি করে জানলে? আমি তোমাদের দুজনেরই মা, বুঝলে?
এত মন লাগিয়ে পড়াশোনা করেছিলে তোমরা দুজনে, ভালো নম্বর তো আসতোই। কিন্তু মা, আমার ফার্স্ট আসার ছিল। এখন আরো মন লাগিয়ে পড়াশোনা করো, ফাইনাল এক্সামে তখন তুমি ফার্স্ট আসবে। না, আমি তবুও ফার্স্ট আসবো। হ্যাঁ হ্যাঁ, ব্যাস এবার নিজেদের মধ্যে লড়াই করো না। আমি তোমাদের দুজনের জন্য একটা সারপ্রাইজ জিনিস বানিয়েছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে চলে এসো। সারপ্রাইজ? ওয়াও, আমি এক্ষুনি আসছি। তোমার থেকে আগে আমি এসে যাব। চলো দুজনে টাইম রেস করি। হে ভগবান, সব জায়গায় কম্পিটিশন। দুজনে দৌড়ে নিজেদের ঘরের দিকে দৌড়ে পালায়। ওইদিকে মা টেবিলে সারপ্রাইজটাকে ঢেকে রেখে দেয়। চিঙ্কি দৌড়ে আসে। আমি ফার্স্ট এলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি নিচের চেয়ারে বসে পড়ো। গাট্টুও দৌড়ে দৌড়ে চলেই আসে। আমি এসে গেলাম। কি সারপ্রাইজ মা? প্লেট সরিয়ে নিজেই দেখো। ওয়াও, এটা তো পিৎজা। পিৎজা আমার ফেভারিট। এত সুন্দর সারপ্রাইজ মামি। লাভ ইউ। লাভ ইউ টু বাচ্চারা। দুজনে একদম খুশি হয়ে পিৎজা খেতে শুরু করে। ওয়াও মা, এটার টেস্ট তো কত ভালো। এর মধ্যে তুমি কতগুলো ভেজিটেবলস ঢেলেছো। ওয়াও মা, বাজার থেকে আনলে তো একটাই টপিংস দেয়। তুমি কত টেস্টি পিৎজা বানিয়েছো। তোমাদের দুজনের ভালো লাগলো? হ্যাঁ মা, মজা এসে গেল। কিন্তু এটা তুমি কি করে বানালে? আমাকেও শেখাও, আমি তোমাকে পিৎজা বানিয়ে খাওয়াবো। তুমি এখন খুব ছোট। মা, আমাকেও বলো, আমি এখন গ্রোন আপ বয়। ঠিক আছে, শিখিয়ে দেবো, কিন্তু প্রমিস করো একলা তোমরা কোনোদিনও বানাবে না। আমার সামনে তোমরা যা বানাবার বানাবে। প্রমিস মা। তাহলে সব থেকে আগে যেসব টপিংস আর সবজি আমাদের পছন্দ ওইসব এক জায়গায় করে নাও। যেমন চিঙ্কি, তোমার মাশরুম আর শিমলা মির্চ বেশি পছন্দ, তুমি সেটা নিয়ে নাও। গাট্টু, তুমি তো পেঁয়াজ আর টমেটো পছন্দ করো। সসেসও সব বাজারে পাওয়া যায়। তাছাড়া তোমাদের যা পছন্দ, যেমন ব্রকলি, কর্ন, ওইসবও নিতে পারো। ওয়াও, কত মজা আসবে। এইসব তো সুপারমার্কেটে পাওয়া যাবে, তাই না মামি? হ্যাঁ, ওখান থেকে সব জিনিসপত্র আর পিৎজার বেসটা নিয়ে আসবো। আমি বেসটাও বানাতে পারি, কিন্তু ওইটা পরে শেখাবো, যখন তোমরা দুজনে বড় হয়ে যাবে। এখন কেন না মা? ওতে অনেক কাজ হয়, তাই তোমরা যখন ক্লাস 8-এ এসে যাবে তখন শেখাবো। ওকে মা। তারপর টপিংটা কি করব? হ্যাঁ, যা কিছু ভেজিটেবলস আর টপিং পছন্দ হচ্ছে সসেসও নিয়ে নাও। তারপর পিৎজা বেসে সব থেকে আগে ওগুলো লেয়ার বানাও। মা, পিৎজা বেস কোনটা ভালো হয় এটা কি করে জানবো? আটারটা ভালো হয়। ময়দার বানানোটা ডাইজেস্ট হতে অনেক সময় লেগে যায়, তাই আমাদের সবাইকে যতটা সম্ভব আটার বেসওয়ালা পিৎজাই খাওয়া উচিত। ময়দা খাওয়ার জন্য গতবার আমার পেট ব্যথাও হয়েছিল। হ্যাঁ, তাই তো বললাম, আটার বেস সবার জন্য হেলদি হয়। চেষ্টা করা উচিত যে ওইটাই ব্যবহার করা যাক। তারপরে কি করব? বেসে সব থেকে আগে নিজের পছন্দ মতো চাটনি কিংবা সস লাগাও। তার উপরে সব সবজিগুলো সাজিয়ে দাও একদম ভালো করে। মা, চিজ? হ্যাঁ, চিজটা তার উপরে ছেঁচে দিতে হয়। ওটা কি করে? ওটা রান্নাঘরের একটা গ্রেটার পাওয়া যায়, ওতে ছেঁচে দেয়। ওই মেশিনটা দিয়ে যত ছোট করা যায় ওই সব দিয়ে এগুলো করা হয়। মা, কত ইয়ামি লাগে চিজ। হ্যাঁ, কিন্তু ওটাও লিমিটে খেতে হবে বাবা, তার থেকে ফ্যাট বাড়ে। চিঙ্কি গোলু মোলু মোটা হয়ে যাবে, তাই না মা? তাই না? হ্যাঁ, কিন্তু আমার তো চিজ টেস্টি লাগে। হ্যাঁ, খাও না বাবা, সব জিনিস নিজের মাত্রায় খাওয়া উচিত। এবার তোমরা তোমাদের পিৎজা শেষ করো। একটা পিৎজা আমি তোমাদের চোখের সামনে বানাবো, আমাকে ওটা বানানোর জন্য তোমরা হেল্প করো, শিখে যাবে। ওয়াও। দুজনেই তাড়াতাড়ি নিজেদের লাস্ট স্লাইস খেয়ে নেয়। চলো এবার রান্নাঘরে যাই আরো একটা ফ্রেশ পিৎজা বানানোর জন্য। তারপরে 3 জনে রান্নাঘরে এসে যায়। এই আমি নিলাম বেস সব থেকে আগে। এবার এটার উপরে কি করব বলো তোমরা দুজনে? আমি সস লাগাই মা। হ্যাঁ করো। চিঙ্কি মেয়োনিজটা ঢালে আর চিলি সস লাগিয়ে দেয়। মা, আমি ব্রোকলি ডেকোরেট করে দিয়েতে। টমেটো আর মাশরুম আমি লাগাবো গাট্টু। হ্যাঁ বাবা, দুজনে করে নিও একটা একটা করে। তারপরে দুজনে এক এক করে টমেটো, পেঁয়াজ, শিমলা মির্চ, মাশরুমে একটা একটা লেয়ার লাগিয়ে নেয়। কত সুন্দর দেখাচ্ছে পিৎজা। হ্যাঁ গাট্টু, মজা এসে গেল। আমি চিজ গ্রেট করে দিই। না বাবা, তোমরা ছোট, হাত কেটে যাবে।
আমি চিজটা গ্রেট করে দিচ্ছি, তোমরা পিৎজার উপরে ঢেলে দিও। ওকে মামি। মা চিজটা কাদ্দুকাস করে দিয়ে দেয়, দুজনে মিলে পিৎজার উপরে ছড়িয়ে দেয়। এবার কি করতে হবে মামি? এবার এটাকে ওভেনে রাখবো। এটা তুমি কি করছো মা? এইটা গ্লাভস। সব সময় মনে রেখো, ওভেনে প্লেট রাখার সময় আর বার করার সময় হাতে গ্লাভস পরা খুবই দরকার। না পড়লে কি হয়ে যাবে মা? আরে হাত পুড়ে যাবে বাবা। আর তোমাদের তো এখন ওভেন ইউজ করাই উচিত না। তোমরা আমাকে এখন দেখো, ওভেনে পিৎজাটা হতে শুরু করে আর দুজনে লাফাতে থাকে। চিঙ্কি দেখো, প্লেটটা ভেতরে ঘুরছে। হ্যাঁ গাট্টু, আমি তো সুগন্ধও পাচ্ছি। ব্যাস আর 5টা মিনিট, তারপরে আমরা তিনজনে মিলে এটাকে খাবো। কিছুক্ষণের মধ্যে পিৎজা রেডি হয়ে যায় আর মা প্লেটে নিয়ে ওটা কাটার দিয়ে কাটতে শুরু করে। আচ্ছা, তাহলে স্লাইসটা এমন করে বানাই? হ্যাঁ মা, চলো এবার ডাইনিং টেবিলে। গাট্টু আর চিঙ্কি নিজেদের চেয়ারে গিয়ে বসে পড়ে। মা দুজনের প্লেটে একটা একটা স্লাইস রেখে দেয়। ওয়াও, কি টেস্টি হয়েছে মামি। হ্যাঁ, মজা এসে গেল। চলো, আজকে তোমরা এত ভালো মার্কস এনেছো, এটা ওটার প্রাইজ। তোমরা দুজন শিখলেও যে বাড়িতে বানানো পিৎজা কত হেলদি আর কত টেস্টি হয়। হ্যাঁ মা, এখন যখনই পিৎজা খাবো বাড়িরই খাবো। আচ্ছা, চলো এবার বাকি স্লাইসগুলো শেষ করো। দুজনে খুব স্বাদ নিয়ে পিৎজা খেয়ে যাচ্ছিল আর মা দুজনকে দেখে খুব খুশি হয়। সুইমিং ক্লাস। স্কুলের প্রিন্সিপাল স্যার প্রার্থনার পরে এসে ঘোষণা করেন, এখন থেকে আপনাদের উইকলি হবি ক্লাস শুরু হবে। প্রত্যেক শনিবারে আপনাকে একটা খেলাতে পার্টিসিপেট করতেই হবে। ওকে স্যার। সুইমিং ক্লাসে আসার একটা ডেকোরাম রাখতে হবে বাচ্চাদেরকে। তার সঙ্গে সঙ্গে এর একটা ড্রেস কোডও থাকবে। এই ক্লাসগুলোতে যে সব থেকে ভালো করবে, এরপরে তাদেরকে স্টেট কিংবা ন্যাশনাল খেলার জন্য স্কুল থেকে নিয়ে যাওয়া হবে। সব বাচ্চারা খুশি হয়ে তালি বাজাতে লাগে। ঘরে পৌঁছে গাট্টু বলে, মা, আমাকে আর চিঙ্কিকে তোমাকে সুইমিং ড্রেস দিতে হবে। এখন থেকে প্রত্যেক শনিবারে হবিজের ক্লাসে সুইমিং ক্লাস থাকবে। বাহ, এটা তো খুব ভালো কথা। সুইমিং স্বাস্থ্যের জন্য খুব ভালো জিনিস। এতে বডি মাসেলস খুব স্ট্রং হয়ে যায়। কিন্তু চিঙ্কি খুব উদাস দাঁড়িয়েছিল, যেন ও সুইমিং ক্লাসের জন্য একদম উৎসাহিত নয়। কি হলো মা, তুই এত চুপচাপ কেন? তোর ভালো লাগছে না বুঝি? তোর জন্য তো সুইমিং কস্টিউম আনতে হবে। মা, গভীর জলে তো আমার ভয় করে। গভীর জলে যদি ডুবে যাই? কিছু একটা অজুহাত দাও না মা, আমি সুইমিং ক্লাস জয়েন করতে চাই না। ভয় কেন মা? ভয় একদম পাওয়া উচিত নয়। আর যদি ভয় লেগেই থাকে তাহলে ভয়কে তো কমাতে হবে, না হলে তুমি কখনো ভয় থেকে বেরোতে পারবে না। না মা, আমি সুইমিং করতে চাই না। যদি ডুবে যাই? মা এটা শুনে হাসতে লাগে। কিচ্ছু হবে না তোমার। তোমাকে শেখানোর জন্য সেখানে এক্সপার্ট থাকবে। আচ্ছা, এখন তৈরি হয়ে যাও, বাবা আসলে বাজার যাব আমরা সুইমিং কস্টিউম নিতে। কিছুক্ষণ পরে বাবা চলে আসে আর সবাই মিলে বাজার যায়। গাট্টু, চিঙ্কি, তোমরা দুজন সেম কস্টিউম নিয়ে নাও, কমন কালার ব্ল্যাক। হ্যাঁ মা, আমারও ভালো লাগলো। মা, আমারও ভালো লেগেছে এই ড্রেসটা। এইভাবে দুজনে সুইমিং কস্টিউম নিয়ে আসে আর ঘরে পরে সেটা ট্রাইও করে নেয়। এদিকে শনিবার হয়ে যায় আর চিঙ্কি স্কুল না যাওয়ার জন্য বারবার বাহানা করতে লাগে। মা, আমার খুব মাথা ব্যথা করছে, আজকে ছুটি নিইনি। কোনো বাহানা চলবে না চিঙ্কি, স্কুল যাও আর নিজের ভয়ের সাথে লড়ো। দেখবে তুমি সব থেকে ভালো সুইমিং করবে। তখনই গাট্টু চিঙ্কির ওপর হাসতে লাগে। ভিটু, ভিটু, ভিটু। এরকম বলে না গাট্টু, ওকে সাহস দাও। আর যদি ও ভয় পায় তাহলে সারা জীবন ভয় পাবে। স্কুলে ওর খেয়াল রেখো, কিছুদিন প্র্যাকটিস করলে সব ঠিক হয়ে যাবে। ওকে মা। দুজনে তারপর স্কুলে পৌঁছায়। রেগুলার ক্লাস শেষ হওয়ার পরই সব বাচ্চারা সুইমিং ক্লাসে পৌঁছে যায়। ওয়েলকাম ক্লাস। সব থেকে আগে আপনারা সবাই সুইমিং ড্রেস পরে আসুন। পেছনে ড্রেসিং রুম আছে। বান্টি, গাট্টু, গুড্ডি, চিঙ্কি সবাই সুইমিং স্যুট পরে চলে আসে। কি দারুণ কালার তোমার ড্রেসের চিঙ্কি। তোমার ড্রেসও খুব ভালো গুড্ডি। এরপর টিচার সবাইকে লাইনে দাঁড়াতে বলে।
সুইমিং এর জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট হলো নিঃশ্বাসে কাবু করা। কারণ হলো আপনাদের যদি জলে বেশিক্ষণ থাকতে হয় তাহলে নিঃশ্বাস নিন, আর তার জন্য প্রাণায়াম করতে হবে, যেটা যোগা ক্লাসে শেখানো হয়। আজকে আপনাদের সবাইকে সুইমিং পুলে যেতে হবে আর কিছুক্ষণ করে থাকতে হবে। তারপর অ্যাসিস্ট্যান্ট এসে বাচ্চাদের সুইম টায়ার পড়তে শিখিয়ে দেয়, আর এক এক করে বাচ্চারা জলে লাফ দিয়ে দেয়। কিন্তু চিঙ্কি ভয়ের চোটে সেখানেই দাঁড়িয়ে থেকে যায়। কি হলো মা, তুমি জলে যাচ্ছ না কেন? আমি ভয় পাচ্ছি টিচার। ভয় পেও না চিঙ্কি, কিচ্ছু হবে না। তুমি তো টায়ারও পড়ে আছো না, তুমি সাবধানে জলে যাও, আমার অ্যাসিস্ট্যান্ট আছে তোমাদের দেখার জন্যে। বাকি বাচ্চারাও চিঙ্কিকে বারবার ডাকতে লাগে। চিঙ্কি ভয় পেও না, দেখো আমরা জলের ভেতরেই আছি। হ্যাঁ চিঙ্কি ভয় পেও না, ভালো লাগবে তোমার। চিঙ্কি আয় না জলের ভেতর, দেখ আমায়। গাট্টু তখন জল থেকে বেরিয়ে আসে আর চিঙ্কির কাছে গিয়ে বলে, চিঙ্কি আমি তোমাকে নিয়ে যাচ্ছি, ভয় পেও না, শুধু চোখটাকে বন্ধ করে দাও। গাট্টু চিঙ্কির হাত ধরে ওকে জলের কাছে নিয়ে যায়। জল খুব ঠান্ডা। আস্তে আস্তে আমি তোমার হাত ছেড়ে দেব, ভয় পেও না, আর আস্তে আস্তে চোখটাকে খুলে দাও। আর চিঙ্কি যখন চোখ খোলে সবাই ওর জন্য তালি বাজাতে লাগে। চিঙ্কি চিঙ্কি চিঙ্কি। চিঙ্কিও খুব খুশি হয়ে যায়। টিচার বলে, দেখলে তো, আমি বলেছিলাম না ভয় পাওয়ার দরকার নেই। ভালো লাগছে তো তোমার? হ্যাঁ টিচার। আজকের জন্য শুধু এতটুকু। শুধু এইটা মনে রাখবে, নিঃশ্বাসের জন্য তোমাদের প্রাণায়াম করতে হবে। ওকে টিচার। পুরো সপ্তাহ বাচ্চারা ইউটিউবে সাঁতারের ভিডিও দেখতে লাগে। এইবার তো চিঙ্কি বাকি বাচ্চাদের থেকে আগে জলে নেমে যায়, আর এটা দেখে সবাই খুশি হয়ে যায়। তখন টিচার বলে, আজকে আপনাদেরকে জলে লেংথ মারা আর কেরম করে হ্যান্ড মুভমেন্ট হয় আমি শেখাবো। ওকে টিচার। এখন সব বাচ্চাদের এই এন্ড থেকে সেই এন্ড যেতে হবে। চলো দেখি কে আগে যায়। আর সব বাচ্চারা চেষ্টা করতে লাগে। বা চিঙ্কি, তুমি তো খুব ভালো করছো। আর এইভাবে প্রতি শনিবার সুইমিং ক্লাস চলতে লাগে। আর চিঙ্কি বাকি বাচ্চাদের থেকে অনেক তাড়াতাড়ি সাঁতার কাটা শিখে ফেলে। তুমি নিজের ভয়কে কাবু করতে পেরেছো, আর তুমি সব থেকে ভালো করেছো। তাই স্কুলে ডিসিশন নিয়েছে সুইমিং কম্পিটিশনের জন্য তোমার নাম লেখা হোক। আর দ্বিতীয় হলো বান্টি। সব বাচ্চারা তালি বাজায়। মা, আমার নাম স্কুল লেভেল কম্পিটিশনে সিলেক্ট হয়েছে। দেখলে, বলেছিলাম না, তুমি সব থেকে ভালো সাঁতারু হবে আর নিজের ভয়ের ওপর জয় পাবে। তুমি জানো মা, প্রথম দিন তো চিঙ্কি জলে নামতে ভয় পাচ্ছিল। হ্যাঁ, সেটা আমাকে টিচার বলেছে, কিন্তু আজ দেখো ও সব থেকে আগে বিজয়ী। তাই জন্য সেই কাজ করো যেটাতে তুমি ভয় পাও, ভয় নিজের থেকে পালিয়ে যাবে। আর চিঙ্কি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে। মা। সায়েন্স ল্যাব, বিজ্ঞানের ক্লাস চলছিল। সব বাচ্চারা খুব মন লাগিয়ে পড়ছিল। বাচ্চারা, হাইড্রোজেনের দুটো অ্যাটম আর অক্সিজেনের একটা অ্যাটম মিশে ওয়াটার তৈরি হয়, মানে জল। এইটা জলের রাসায়নিক ফর্মুলা। কিন্তু স্যার, এইটা জানা কোথায় যায়? মানে জলটা কোথায় টেস্ট করা হয়? এইসব জিনিস সায়েন্স ল্যাবে হয় বাচ্চারা। হাইড্রোজেন কি চোখ দিয়ে দেখা যায়? না, এরা আমাদের দেখার ক্ষমতার থেকে অনেক ছোট হয়। এদের বিশেষ যন্ত্র দিয়ে দেখতে হয়। একটা কাজ করা হোক, এই শুক্রবার আমি তোমাদের সায়েন্স ল্যাবে ভিজিট করাবো। তোমরা সব প্রশ্নের উত্তর সেখানেই পেয়ে যাবে। ওকে স্যার। তারপর শুক্রবার এসে যায়। বাচ্চারা, আমরা সকলে সায়েন্স ল্যাবে যাব। একটা জিনিস মনে রেখো, ল্যাবে কোনো জিনিসে হাত দেবে না, শুধু দেখার আর অবজার্ভ করার আছে। সেইখানে সব ইকুইপমেন্টসের ব্যাপারে তোমাদেরকে বলা হবে। সবাই একটা লাইনে থাকবে আর ডেকোরাম মেনটেন করবে। ওকে স্যার। কিছুক্ষণ পরে সব বাচ্চারা লাইন বানিয়ে সায়েন্স ল্যাবে পৌঁছে যায়। ওখানে গিয়ে সব বাচ্চারা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। এত বড় টেবিলে কতগুলো উপকরণ! টিচার সবাইকে মাইক্রোস্কোপ দেখিয়ে বলে, এইটা হলো মাইক্রোস্কোপ। একে অণুবিজ্ঞানও বলা হয়। আমাদের চোখে কোনো একটা জিনিস দেখার ক্ষমতা থাকে। চোখে না দেখা গিয়ে থাকা বস্তুদেরকে দেখার জন্য এইটা হয়।
এর খোঁজ অ্যান্টনি ভ্যান লিভেনহক করেছিলেন। জুলজি আর বটনিতে অণু দেখার জন্যে এর ব্যবহার হয়। এর ক্ষমতা লেন্সের দ্বারা বাড়ানো যেতে পারে। ওয়াও, এটা তো আজব জিনিস স্যার। আমি কি এটার ভিতরে সেল দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তোমরা সবাই এক এক করে এর ভেতর থেকে জিনিসকে দেখো। জলের একটা ড্রপে কত কীট থাকে সব দেখতে পারবে। তারপরে সব বাচ্চারা মাইক্রোস্কোপকে দেখে। টিচার বলে, যদি মাইক্রোস্কোপ দেখা হয়ে গেছে, এগিয়ে যাওয়া হোক। কেমিক্যাল মানে রসায়ন কি করে তৈরি হয় দেখা যাক। যাওয়া যাক। ইয়েস স্যার। এসো, আগে আমি কিছু উপকরণ দেখাই। এই যে রাউন্ড টিউবটা, এইটাকে টেস্ট টিউব বলা হয়। আর এর স্ট্যান্ডকে টেস্ট টিউব স্ট্যান্ড বলে। একে হোল্ডার দিয়ে ধরা হয় যাতে গরম করার সময় হাত না পড়ে। দেখুন আপনারা। সব বাচ্চারা টেস্ট টিউবকে হাতে নিয়ে দেখে। এইটা দেখো, এইটা হলো মেজারমেন্ট। এইটা আলাদা আলাদা ক্ষমতার হয়, 10 ml থেকে 500 ml অবধি। এটার কি দরকার স্যার? যাতে আমরা ঠিক মাত্রাতে কেমিক্যাল নিতে পারি। এইখানে যা কিছু ফর্মুলা তৈরি হয় তার এমএলটাও জানা থাকা উচিত। তার থেকেই আগে গিয়ে কেমিস্ট্রি হয়। মনে আছে আমি জলের নাম বলেছিলাম? ইয়েস স্যার, H2O। ভেরি গুড, সবার মনে আছে। এখন এইটা দেখো, তারের জাল। যখন এই তারের জালটাকে গরম করা হয় তখন বেশি আঁচে কাঁচ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। ডাইরেক্ট হিট কাঁচে না লাগুক তাই একে রাখা হয়। এটা দিয়ে কি হিট কন্ট্রোল থাকে স্যার? হ্যাঁ বাচ্চারা, মনে করো তোমাদের দিদারা যখন গ্যাসের উপরে খাবার বানায় তখন বাসনে সোজা হিট লাগে, কিন্তু কাঁচের বাসন যদি ভালো কোম্পানি কিংবা ব্র্যান্ডেড না হয় তাহলে ভেঙে যাবে। এমনিতেও কেমিস্ট্রি ল্যাবের সব জিনিস কাঁচেরই তৈরি হয়, আর খুব ভালো কোয়ালিটিরও। ওকে স্যার। এখন এইটা দেখো, এইটা হলো ট্রাইপড স্ট্যান্ড। এর 3টে পায়া থাকে তাই একে ট্রাইপড বলা হয়। এর উপরেই জালি রাখা হয় আর তার তলায় ল্যাম্প। দাঁড়াও, সেট করে আমি বলছি। টিচার ট্রাইপড স্ট্যান্ডকে সেট করতে দেখায়। অন্য বাচ্চারা ওটা সেট করতে চেষ্টা করে। তখনই বান্টি বলে, ওই সুন্দর সুন্দর রঙের টিউবগুলো কি স্যার? সেই টিউবগুলো রঙিন হয় না বাবা, তার ভেতরের কেমিক্যালটা তেমন। আসলে সেইটা আলাদা আলাদা ধরনের কাঁচের বাসন কিংবা উপকরণ, যেমন বিউরেট, পিপেট। তোমাদের জন্য নাম মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু এইটা দেখো যে এইখানে এগুলো কি করে ব্যবহার হয়। ওকে স্যার। এইখানে 9 ক্লাসের উপরের সব বাচ্চারা প্র্যাকটিক্যাল করে। তোমরাও করবে যখন বড় হয়ে যাবে। স্যার, সায়েন্টিস্ট বনার জন্য কি এরকম ল্যাবে কাজ করতে হয়? হ্যাঁ বাচ্চারা, এইখানেই অনেক লম্বা প্রক্রিয়া হয় এটা, তার জন্য তোমরা খুবই ছোট। তখন ওখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট এসে যায়। নমস্কার স্যার। নমস্কার বাচ্চারা, ইনি আমাদের ল্যাবের অ্যাসিস্ট্যান্ট। ইনি এই সব জিনিসের খেয়াল রাখেন। তারপরে যখন বাচ্চারা কাজ করে তখন ওদের উপরে নজর রাখে যে ওরা কোনো ভুল কেমিক্যাল ব্যবহার না করুক। কিছু উপকরণ ইনিও বলবেন। নমস্কার স্যার। নমস্কার বাচ্চারা, এসো আমি তোমাদেরকে বার্নার দেখাই। এইটা একদম ছোট হয়। এসো তোমাদের প্ল্যাটফর্ম ব্যালেন্স দেখাই। এইটা তো সেই সবজি দাদার কাছেও থাকে। একদম ঠিক বললে তোমরা, এইটা তো সেটাই। ওইখানে অনেক বড় মেজারমেন্ট হয়। এইখানে ছোট উপকরণের জন্যও ডিজিটাল মিটার এসে গেছে। ওই সব বোতলে কি রং ভরা আছে স্যার? এইসব শুনে অ্যাসিস্ট্যান্ট হাসতে শুরু করে। না বাচ্চারা, সেইটা আলাদা আলাদা কেমিক্যাল মানে রসায়ন, যেটা বোতলে আছে। সবাইকে কাঁচের বোতলে কেন রাখা হয় স্যার? কারণ কিছু রসায়ন জ্বলনশীল হয়, সেইটা আগুন লেগে যায়। প্লাস্টিক আর বাকি বোতল পুড়ে যাবে, তাই প্রায় জিনিসকে কাঁচে রাখা হয়। ওয়াও! কিন্তু এটা স্টিল কিংবা লোহার বাসনেও তো রাখা যেতে পারে। কিছু ম্যাটেরিয়াল লোহার সঙ্গেও রিয়াকশন করে যায়, তাই তাতেও রাখা হয় না। টিচার দূর থেকে সবাইকে দেখছিল। বাচ্চাদের এত জিজ্ঞাসা দেখে ওনার খুব খুশি লাগে। আমার খুব ভালো লাগলো বাচ্চারা, তোমরা এত মনোযোগ দিয়ে সবকিছু দেখলে আর শুনলে। আমার মনে হয় তোমাদের জন্য এতটাই যথেষ্ট। এখন অ্যাসিস্ট্যান্ট স্যারকে থ্যাংক ইউ বলে দাও, যাতে আমরা ঘরে ফিরে আসতে পারি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ বাচ্চারা। আর এইভাবে সব বাচ্চারা লাইন বানিয়ে
নিজেদের ক্লাসে ফেরত চলে যায়। গাট্টু আর চিঙ্কি গেল অ্যামিউজমেন্ট পার্ক। গাট্টু আর চিঙ্কি নিজেদের রুমে শুয়েছিল আর কথা বলছিল। সামনে টিভি চলছিল। কথা বলতে বলতে গাট্টুর চোখ টিভিতে একটা অ্যাডভার্টাইজমেন্টের উপরে পড়ে গেল। ওয়াও চিঙ্কি, দেখো না কত বড় অ্যামিউজমেন্ট পার্ক এইটা। হ্যাঁ গাট্টু, মনে হচ্ছে এটা শহরে নতুন খুলেছে। দেখো না চিঙ্কি, গরমের ছুটি তো আমাদের শেষ হতে চলেছে। এবারে তো আমরা কোথাও ঘুরতে যেতেই পারলাম না। চলো না, বাবা মাকে বলা হোক এখানে নিয়ে যেতে। হ্যাঁ গাট্টু, ঠিক বলেছ তুমি। বাবা হঠাৎ করে অফিসে বেশি কাজ পড়ে গেছে, আর তার জন্যে আমাদের এবার সামার হলিডেজ পুরোটাই ঘরে কাটাতে হলো। কোথাও যেতে পারলাম না আমরা। যখন সব বাচ্চারা ফিরে আসবে তখন ওদের কাছে কত স্টোরিজ থাকবে বলার জন্যে। ওরা কোথায় কোথায় ঘুরতে গেছিল, মজা করেছে, আর আমরা বোর হলাম। এরম বলো না গাট্টু, চলো আমরা মায়ের সাথে গিয়ে একবার আবার কথা বলি। চলো একবার মিশে চেষ্টা করা হোক। তারপরে গাট্টু আর চিঙ্কি দুজনে মার কাছে যায়। মা রুমের মধ্যে পরিষ্কার করছিল। গাট্টু মাকে দেখে আর চিঙ্কিকে একটা ইশারা করে। চিঙ্কি গাট্টুর ইশারা বুঝে যায় আর দুজনে মিশে রুম পরিষ্কার করতে শুরু করে। মা দুজনকে দেখে একটু হয়রান হয়ে যায়। আরে আরে, এটা কি হচ্ছে? আজকে আমার না বলাতেই তোমরা দুজনে ঘর পরিষ্কার করছো? কি ব্যাপার? কি চাই দুজনের? মা, তা নয়, আসলে আমরা দুজনে তো খুব ভালো, তাই একটু তোমাকে সাহায্য করছিলাম। হ্যাঁ মা, আর কি? এরপর যদি তোমার আরো কোনো কাজ থাকে আমাদেরকে জানিয়ে দেবে। এরম ভাবেই গাট্টু আর চিঙ্কি সারাদিন মায়ের সাহায্য করে। আর দুপুর হয়ে যায়। চলো বাচ্চারা, এবার বলে ফেলো দেখি, কি কাজ তোমাদের আমার সাথে? গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখে আর তারপরে কিছু ভাবে। আরে বলো বাচ্চারা, কি আছে তোমাদের মনে? অ্যামিউজমেন্ট পার্কে যাওয়ার আছে মা। হ্যাঁ মা, আমাদের সামার হলিডেজ শেষ হতেই আসছে, আর এবার আমরা কোথাও যেতে পারলাম না। সানডেতে তো বাবারও ছুটি হবে। আমরা অন্তত একদিনের জন্য তো বেড়াতে যাই। প্লিজ মা, প্লিজ। বাচ্চাদের জিদ শুনে মা একটু ভাবতে শুরু করে। কিছুক্ষণ ভেবে ও বলে, আচ্ছা ঠিক আছে বাচ্চারা, সন্ধ্যেবেলায় বাবা আসলে আমি কথা বলছি, কিন্তু তোমাদের দুজনকে এরম ভাবেই ভালো বাচ্চা হয়ে থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ মা, নিশ্চয়ই। আমরা খুব ভালো বাচ্চা হয়ে থাকবো, তাই না চিঙ্কি? আর কি, একদম। মা হেসে ফেলে আর আবার নিজের ঘরের কাজ করতে চলে যায়। সন্ধেবেলায় বাবা আসে। গাট্টু আর চিঙ্কি বাবার কাছে চলে যায়। ওহো, আজকে তো আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি। ওহো, এত কাজ ছিল অফিসে। এই নাও বাবা, আমি তোমার জন্য ঠান্ডা ঠান্ডা জল এনেছি। আর বাবা এসো, আমি তোমার মাথা টিপে দিই, তাতে তুমি অনেক আরাম পাবে। আরে কি ব্যাপার, আজ তো আমার খুব সেবা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরই মধ্যে ওখানে মা এসে যায়। মা বাবাকে অ্যামিউজমেন্ট পার্ক নিয়ে যাওয়ার কথা বলতেই যাচ্ছিল, যখন বাবা বলে, বাচ্চারা, তোমাদের জন্য আমার কাছে একটা খুব সুখবর আছে। তোমরা শুনে নিশ্চয়ই খুশি হবে। আচ্ছা বলো না বাবা, কি ভালো খবর? আরে শহরে যে অ্যামিউজমেন্ট পার্ক খুলেছে না, তার টিকিট আছে আমার কাছে। আমি যে অফিসে এক্সট্রা কাজ করেছিলাম তাতে খুশি হয়ে আমাকে এইটা গিফটে দেওয়া হয়েছে। এই কথাটা শুনে তো গাট্টু আর চিঙ্কি আনন্দে উৎফুল্ল হয়ে যায়। খুশি চোটে লাফাতে শুরু করে। মাও বাচ্চাদের দেখে খুব খুশি হয়ে যায়। তাহলে ঠিক আছে বাচ্চারা, এই সানডেতে আমরা তাহলে অ্যামিউজমেন্ট পার্কে যাচ্ছি। হ্যাঁ বাবা, খুব মজা হবে। আমি তো খুব এক্সাইটেড। ইয়ে! সানডে এসে যায় আর সকাল সকাল গাট্টু আর চিঙ্কি চান টান করে রেডি হয়ে যায়। মাম্মি স্ন্যাক্স প্যাক করছিল আর বাবা যে গাড়িটাকে বুক করেছিল সবাই গাড়িটার অপেক্ষা করছিল। সবাই খুবই এক্সাইটেড ছিল। কিছুক্ষণের মধ্যে বাবার কার ওখানে এসে পড়ে আর সবাই ওটার মধ্যে বসে অ্যামিউজমেন্ট পার্কের জন্য বেরিয়ে পড়ে। অ্যামিউজমেন্ট পার্কে এসে যখন মার বাবা গেটে টিকিটটা দেখায় তখন গাট্টু আর চিঙ্কি, আরে বা চিঙ্কি, দেখো না এই অ্যামিউজমেন্ট পার্কের ভেতরে কতগুলো রাইড আছে। আমি তো আর থাকতে পারছি না এতে বসার জন্যে। হ্যাঁ গাট্টু, আমরা এই সব রাইডস গুলোতে বসবো আর খুব এনজয় করব।
এরই মধ্যে বাবা আর মাও এসে পড়ে আর গাট্টু আর চিঙ্কিকে বলে, আরে গাট্টু চিঙ্কি, এইখানে কেন দাঁড়িয়ে? ভেতরে চলো, তোমাদের অপেক্ষা শেষ হলো। গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখে হাসে আর সবাই অ্যামিউজমেন্ট পার্কের ভেতরে চলে যায়। গাট্টু আর চিঙ্কি রোলার কোস্টার, বাম্পার কার্স এরমই অনেক মজাদার রাইডসে ঘোরে আর ওরা খুব মজা করে। অনেকগুলো রাইডসে বসার পরে গাট্টু আর চিঙ্কি একটা বেঞ্চে বাবা মার সাথে বসে পড়ে আর বাবার সবার জন্য আইসক্রিম নিয়ে আসে। এই নাও গাট্টু চিঙ্কি, তোমরা তো ক্লান্ত হয়ে গিয়ে থাকবে, এই আইসক্রিম খাও আর নিজেদের ভেতরে এনার্জি আনো, যাতে তোমরা আরো রাইডসের মজা নাও। হ্যাঁ বাচ্চারা, বাবা ঠিক বলছে। গাট্টু আর চিঙ্কি হাসে আর আইসক্রিম খেয়ে ফেলে। তখনই চিঙ্কি একটু দূরে একটা বড় টেন্ট দেখতে পায় যেখানে লেখা ছিল ম্যাজিক শো। চিঙ্কি সেটা দেখে গাট্টুকে বলে, আরে গাট্টু, দেখো তো, ওই টেন্টে মনে হচ্ছে কোনো ম্যাজিক শো হতে চলেছে। আমিও ওটার ভেতরে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, ঠিক বলছো তুমি। চলো বাবাকে বলি ওইখানে নিয়ে যেতে। গাট্টু আর চিঙ্কি বাবাকে বলে, বাবা, আমাদের ওই টেন্টের কাছে নিয়ে চলো না, যেখানে সেই ম্যাজিক শো হতে চলেছে, প্লিজ। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, চলো বাচ্চারা যাওয়া যাক ম্যাজিক শো দেখতে। তারপর সবাই তাড়াতাড়ি নিজেদের আইসক্রিম শেষ করে আর টেন্টের দিকে হাঁটতে শুরু করে। বাবা ম্যাজিক শোর 4টে টিকিট নিয়ে আসে আর গাট্টু আর চিঙ্কি যখন টেন্টের ভেতরে যায় তখন ওদের মুখ থেকে একসাথে বেরোয়, ওয়াও বাবা মা, এই টেন্টটা তো ভেতর থেকে কতটা বড়। হ্যাঁ মা, এটা কত বড়। টেন্টের ভেতরে একটা স্টেজ ছিল আর ওটার চারিদিকে অনেকগুলো চেয়ার পাতা ছিল। গাট্টু আর চিঙ্কি মা বাবার সাথে সামনের চেয়ারগুলোতে বসে পড়ে। চিঙ্কি দেখো না, এই জায়গাটা কতটা অ্যামেজিং। দেখো, ম্যাজিক শোতে খুব মজা আসবে। ঠিক বলছো গাট্টু, এখানে অনেক মজা আসতে চলেছে। আমি তো খুব এক্সাইটেড। তখনই স্টেজে একটা আঙ্কেল আসে যে ব্ল্যাক কালারের স্যুট পরেছিল। ও একটা ম্যাজিক্যাল হ্যাটও পরেছিল আর হাতে একটা ম্যাজিক্যাল ওয়ান্ডও ছিল। আরে বাহ চিঙ্কি, দেখো, আমার তো মনে হয় এইটাই ম্যাজিশিয়ান আর এই আমাদেরকে জাদু দেখাবে। দেখো, এনাদের কাছে ম্যাজিক স্টিকও আছে। হ্যাঁ গাট্টু, আমারও এমনই মনে হচ্ছে। আপনাদের সবাইকে কি টফিজ আর চকলেট পছন্দ? গাট্টু চিঙ্কির সাথে সাথে ওখানে যে কটা বাচ্চা ছিল সবাই হ্যাঁ বলে। এইটা শুনে ম্যাজিশিয়ান হেসে দেয় আর নিজের ম্যাজিক্যাল ওয়ান্ড হাওয়ায় উড়িয়ে দেয় আর ওখানে চকলেট আর টফিজে বৃষ্টি হতে শুরু করে। গাট্টু আর চিঙ্কিও অনেকগুলো টফিজ একত্রিত করে। এরপরে আবার ম্যাজিশিয়ান হাওয়ায় ওয়ান্ড ওড়ায় আর ওর অন্য হাতে সুন্দর ফুল এসে যায়, যেটাও স্টেজ থেকে নেমে চিঙ্কিকে দিয়ে দেয়। এই নাও বাচ্চারা, তোমাদের জন্যে। থ্যাংক ইউ সো মাচ ম্যাজিশিয়ান আঙ্কেল। চিঙ্কি ওই ফুলগুলো নিয়ে খুব খুশি হয়। এরপরে ম্যাজিশিয়ান নিজের টুপিটা নামায় আর যখন ওর টুপিটার উপরে ওয়ান্ডটা ঘোরায় ওই টুপির ভেতর থেকে একটা খরগোশ বেরিয়ে আসে। এইটা দেখে সবাই হাততালি দেয়। ম্যাজিক শো শেষ হয়ে যায় আর চিঙ্কি আর গাট্টু নিজের মা বাবার সাথে বাইরে চলে আসে। তো বলো বাচ্চারা, কেমন মনে হলো অ্যামিউজমেন্ট পার্কে এসে তোমাদের? বাবা মা, থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে আনার জন্যে। হ্যাঁ, আমাদের সত্যি খুব মজা হয়েছে। এরপরে পুরো ফ্যামিলি নিজেদের বাড়ির দিকে চলে যায়। বাবার নতুন গাড়ি। আজ ছিল ছুটির দিন। গাট্টু, চিঙ্কি আর মা বাবা একসাথে বসে পুরনো অ্যালবাম দেখছিল। এই অ্যালবামটা কত পুরনো। আমি আর তোমার বাবা কত ইয়াং লাগছি আর তোমরা দুজনে কত ছোট ছোট ছিলে। হ্যাঁ মা, ও এই দেখো চিঙ্কি, এইটা হলে তুমি। তোমাকে তো পুরো ছেলে দেখাচ্ছে এই ফটোতে। হ্যাঁ গাট্টু, আর তুমি তো একদম মেয়ে মনে হচ্ছ, দেখো না। মা, এইটা তো ভুল কথা না। আমি মেয়ে আর চিঙ্কি ছেলে কি করে দেখাতো? আরে এটা এর জন্য গাট্টু, কেন কি চিঙ্কি তোমার থেকে ছোট ছিল আর ওর চুল এত লম্বা হয়েছিল না আর তোমার চুল অনেক লম্বা ছিল আর তুমি ছোটবেলায় হেয়ার কাটিং করার জন্য খুব বদমাশি করতে। ও, এই ব্যাপার। আরে মা, এইটা কি এত সুন্দর কার কাদের? গাট্টু বাবা, এই কার তো আমাদেরই ছিল। ওয়াও, এটা কত কুল কার। হ্যাঁ বাবা,
এইটা নিজের সময়তে রাজার মতন থাকতো। এখন তো আর পার্টসই পাওয়া যায় না। তাহলে বাবা আমাদের এই গাড়িটা এখন কোথায়? হ্যাঁ বাবা, এই কারটা কোথায়? বাবা, অনেক বছর আমরা একে ইউজ করলাম, তারপরে এইটা একটু খারাপ হয়েছিল, তাই আমাদের সরাতে হলো। ওয়াও মা, এইসব শুনে কত ভালো লাগছে। বাচ্চারা, তোমার বাবার আর আমার এই গাড়িটা খুব পছন্দ ছিল। আর জানো, তোমরা দুজনেও রোজ সন্ধেবেলায় কারে করে ঘোরার জন্য খুব জেদ করতে। মা আর চিঙ্কি একসাথে কথা বলছিল, কিন্তু গাট্টুর মন বাবার দিকে ছিল। ও দেখছিল যে বাবা অনেক মন দিয়ে অ্যালবামে পুরনো কারটার দিকে তাকিয়েছিল। ওনার চোখটা আলাদাই চকচক করছিল। গাট্টু একদম চুপচাপ করে বাবাকে দেখছিল। আচ্ছা চলো তো, এবার সবাই মিলে খাবারটা খেয়ে না। এসো গাট্টু চিঙ্কি, আমার হেল্প করো। তারপরে সবাই মিলে খাবার খায়, কিন্তু গাট্টুর মাথায় অন্যই কিছু ঘুরছিল। পরের দিন স্কুল থেকে এসেই মাকে বলে, মা, আমি কিছু বলতে চাই। আমরা কি বাবার জন্য নতুন কার নিই? আমি কাল দেখলাম উনি নিজের পুরনো কার কত মিস করছিলেন। বাহ গাট্টু, তুমি তো একদম আমার মনের কথা বললে। হ্যাঁ, আমিও কাল নোটিস করলাম। আমি তো অনেক দিন ধরে ভাবছিলাম যে বাবার জন্য একটা নতুন কার নিই। তাহলে দেরি কেন? কেননা আজকেই আমরা গিয়ে বাবার জন্য নতুন কার আনি। মা, আমি কিছু ভালো ভালো মডেলও জিজ্ঞেস করে নিয়েছি নিজের বন্ধুদেরকে। ঠিক আছে বাচ্চারা, আমরা সন্ধেবেলায় গিয়ে কার দেখে আসব। তারপরে মা, গাট্টু, চিঙ্কি মিলে শোরুমে গিয়ে কার ফাইনাল করে আসে। বাড়ি পৌঁছে গাট্টু আর চিঙ্কি খুবই এক্সাইটেড ছিল, কিন্তু মা ওদেরকে এক্সাইটমেন্টটা লুকোনোর কথা বলছিল। আরে গাট্টু, চিঙ্কি, তোমরা একটু শান্ত হও, না হলে তোমাদের এক্সাইটমেন্ট দেখে বাবার একটু সন্দেহ হয়ে যাবে। আরে কিন্তু কেন মা, আমাদের বাবার থেকে এটা কেন লুকোতে হবে? ওহো চিঙ্কি, আমরা কালকে ওনার কারটা এখানে আসার পরে সারপ্রাইজ দেব, তাই না? হ্যাঁ চিঙ্কি, গাট্টু একদম ঠিক বলছে। আমরা যদি এখন থেকে এত খুশি খুশি লাগি, বাবা ঠিক বুঝতে পেরে যাবে। তারপরে সারপ্রাইজের মজাটা থাকবে না, বুঝতে পারছো? ও ঠিক আছে মা, আমি বুঝে গেলাম। তুমি একটুও টেনশন নিও না, আমি একদম নরমাল বিহেভ করব, যাতে বাবা সন্দেহ না করে। কিছুক্ষণ পরে বাবা বাড়ি এসে যায়, আর সবাই একসাথে বসে কথাবার্তা করে। পরের দিন সকাল সকাল ডোরবেল বাজে আর বাবা ডোর খুলতে যায়। হ্যালো স্যার, গুড মর্নিং। এইটা আপনার নতুন কারের কিস, এই নিন। আগে কি নতুন গাড়ি? সরি, মনে হয় আপনি ভুল করে ফেলেছেন। আপনি ভুল অ্যাড্রেসে এসে গেছেন। না না, কোনো কনফিউশন না, আর কোনো ভুল অ্যাড্রেসও না। এই ভাই ঠিক জায়গায় এসছে, আর গাড়ির চাবিও একদম ঠিক লোককে দিচ্ছে। এর মানেটা কি? আমি কিছু বুঝতে পারলাম না। সারপ্রাইজ! বাবা তাড়াতাড়ি করে বাইরে গিয়ে নিজের নতুন কার দেখে, আর বাবা তো একদম খুশিতে আটখানা হয়ে যায়। কি? এইটা কি সত্যি? এইটা আমাদের নতুন গাড়ি? আমি তো বিশ্বাস করতে পারছিলাম না। হ্যাঁ, আমি আর বাচ্চারা মিলে তোমাকে কার গিফট করার প্ল্যান করি, আর তোমার খুশি দেখে আমরা বুঝতে পেরেছি যে তোমার এই গিফটটা খুবই পছন্দ হয়েছে। আরে, আমি তো বোঝাতে পারছি না আমি কতটা খুশি। আমি তো ভাবতেও পারিনি যে তুমি এমন গিফট দেবে। থ্যাংক ইউ সো মাচ। তো বাবা, এই কথা একটা রাইড হয়ে যাক আমাদের নতুন গাড়িতে। হ্যাঁ বাবা, চলো না আমরা একটা ড্রাইভে যাই, আজ মৌসুমও কত ভালো। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, নিশ্চয়ই চলো, নতুন কারের আমরা টেস্ট নিয়ে আসি। আরে আগে জল খাবার তো খেয়ে নাও, তারপরে আরাম করে ঘুরতে যাব। আরে জল খাবার আমরা বাইরে করব, আমাদের নতুন গাড়িতে ঘুরতে ঘুরতে। ঠিক আছে, চলো চলো, এক্ষুনি চলো। তাহলে আমাকে জল খাবার বানাতে হবে না। এটা তো ভালোই হলো, আমার আজকে ছুটি। তারপর গাট্টু আর চিঙ্কি তাড়াতাড়ি করে গাড়িতে বসে পড়ে, আর বাবা সবাইকে নিয়ে ভালো খাবার দাবার খেতে নিয়ে যায়। ওয়াও বাবা, কত স্মুথ চলছে আমাদের নতুন গাড়ি, আমার তো মজা এসে গেল। বাবা, এটাতে তাড়াতাড়ি কোনো সং প্লে করো, আমার এটার স্পিকারের কোয়ালিটি দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, নিশ্চয়ই। বলো কোন গানটা তুমি শুনতে চাও? দাঁড়াও বাবা, আমি প্লে করছি আমার ফেভারিট মিউজিক। ওয়াও, কি অডিও কোয়ালিটি, মজা এসে গেল। আর দেখো, সিটসগুলো কত কমফোর্টেবল, তাই না? আরে আমাদের নতুন কার পুরো পারফেক্ট, এর মধ্যে কোনো ত্রুটি নেই। এমনিতে তো নতুন গাড়ি আসাতে সবাই খুবই খুশি ছিল, কিন্তু বাবার আনন্দ অন্যরকমেরই ছিল। একটু পরেই বাবা কার থামিয়ে সবার জন্য বড়া পাও নিয়ে আসে। এই নাও বাচ্চারা,
তোমাদের প্রথম গাড়িতে বসে জল খাবারটা করো। দাও বাবা। ওয়াও, কত টেস্টি এটা। কারে বসে খাওয়ার মজাটাই একটু আলাদা। আহা, মজা এসে গেল। ব্যাস, এই বড়া পাও থেকে আর টেস্টি কি হতে পারে? সকাল সকাল আর কিচ্ছু না। সত্যি, নিজের কারে বসে বড়া পাও খাওয়ার থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। বাবা, এই গাড়ি করে আমাকে স্কুলে ছাড়তে যাবে, সেটাও ডেলি। ঠিক আছে গাট্টু, তুমি যা বলবে তাই হবে। আর হ্যাঁ বাবা, তুমি আমাদেরকে সন্ধেবেলাও ঘুরতে নিয়ে যেও, যেমন ছোটবেলা নিয়ে যেতে। আরে বা চিঙ্কি, তুমি তো নিজের ছোটবেলার কথাবার্তা আবার থেকে মনে করতে চাও। হ্যাঁ বাবা, হ্যাঁ, যাদের যেইখানে যাওয়ার আছে আগের থেকে বলে দিও। আমরা গাড়িতে খুব মজা করব, টেনশন নেওয়ার কোনো দরকারই নেই। বাবার কথা শুনে সবাই একসাথে হাসতে শুরু করে দেয়। তারপরে নিজেদের ব্র্যান্ড নিউ গাড়িতে রাইড করতে করতে বাড়ির দিকে চলে যায়। চিঙ্কি কেক বানালো। আজ গাট্টু আর চিঙ্কির স্কুলের ছুটি ছিল, আর দুজনে বসে বসে খুব বোর হচ্ছিল। তখনই চিঙ্কি টিভি অন করে দেয়। কত বোর হয়ে যাচ্ছি গাট্টু, চলো একসাথে বসে টিভি দেখি। হ্যাঁ চিঙ্কি, চলো কিছু ভালো দেখি। কি করি? কোনো কার্টুন দেখি কি? আরে না না চিঙ্কি, আমি কার্টুন দেখবো না, কিছু একটা ভালো খোঁজো। আরে বা, এই দেখো গাট্টু, কুকারির শো দেখাচ্ছে। মা এইটা দেখে আমাদের জন্য নতুন নতুন ডিশ বানায়। আরে হ্যাঁ চিঙ্কি, চলো আমরা দেখি আজকে তো কি বানানো শেখাবে। আমি তো এটা দেখার জন্য খুবই এক্সাইটেড। মা তো এই শোটাকে রোজ দেখে। কুকারি শোতে কেকের রেসিপি দেখানো হচ্ছিল। গাট্টু আর চিঙ্কি মন দিয়ে রেসিপি দেখছিল। চিঙ্কি, এদেরকে কেক বানাতে দেখে তো আমারও খিদে পেয়ে গেছে। আমরা দুজনে একসঙ্গে একটা কেক বানাই। হ্যাঁ গাট্টু, আমিও তাই ভাবছিলাম। এমনিতেও তো আমরা দুজনে খালি বসে আছি, কত বোর হচ্ছি। চলো তাহলে দেরি কিসের? চলো আমরা গিয়ে দেখি কিচেনে কেক বানানোর জিনিস কোথায় রাখা। হ্যাঁ গাট্টু, তুমি যাও আর জিনিসপত্র খোঁজা শুরু করো। ততক্ষণে আমি মাঠ থেকে কেক বানানোর পারমিশন নিয়ে আসি। দুজনে নিজের নিজের কাজে লেগে পড়ে। তারপর গাট্টু খুব মন খারাপ করে চিঙ্কির কাছে আসে। এসো গাট্টু, দেখো মাম্মি আমাদেরকে কেক বানানোর পারমিশন দিয়ে দিয়েছে। আরে চিঙ্কি, আমরা কেকটা তৈরি করব কি করে? এখানে তো জিনিসপত্রই নেই। হ্যাঁ বাচ্চারা, এখন মনে পড়লো, আমি তো লাস্ট উইক কেক বানিয়েছিলাম না। তারপরে আমি এখনো পর্যন্ত শপিং এ যেতে পারিনি, তাই কেক বানানোর সব জিনিসপত্র এখন অ্যাভেলেবল নেই। এইটা শুনে গাট্টু আর চিঙ্কি খুব মন খারাপ করে বসে। কত বোর হচ্ছিলাম আমরা, কত মুশকিল করে আইডিয়াটা এসেছিল যে কেক বানাবো। এখন কি করি? মাম্মি যখন দেখে যে বাচ্চারা মন খারাপ করে বসে আছে, আরে গাট্টু চিঙ্কি, তোমরা দুজন এত চিন্তা করো না, আমার কাছে একটা খুব ভালো আইডিয়া আছে। তোমরা রেগুলার কেকের জায়গায় একটা স্পঞ্জ কেক বানাও, সেটা বানানোর সব সামগ্রী আছে। এইটা শুনে গাট্টু আর চিঙ্কির মনে আবার থেকে একটু আশা জাগলো। ওরা আবার থেকে একটু এক্সাইটেড হয়ে মার পেছন পেছন কিচেনে চলে যায়। দেখো বাচ্চারা, তোমাদের কাছে তো সামগ্রী কম আছে, তাই তোমরা সেরকম কেক তো বানাতে পারবে না যেমনটা টিভিতে দেখেছিলে। কিন্তু হ্যাঁ, তাও তোমরা একটা ভালো কেক বানাতে পারবে এই লিমিটেড জিনিসপত্রের সাথেই। ঠিক আছে মা, আমরা দুজনে রেডি, তাই না চিঙ্কি? হ্যাঁ মা, আমরা দুজনে রেডি। ঠিক আছে, তাহলে আমি যেমন যেমন বলছি তোমরা তেমন ফলো করো। তারপরে মাম্মি গাট্টু আর চিঙ্কি কে স্পঞ্জ কেকের রেসিপিটা জানায়, আর ওরা দুজনে মাম্মির ইনস্ট্রাকশনস কে একদম ফলো করতে থাকে। আচ্ছা বলো তো গাট্টু চিঙ্কি, তোমরা কোন শেপের কেক বানাতে চাও? স্কোয়ার শেপের। না না, সেটা তো কত বোরিং হয়, একটা হার্ট শেপের কেক বানাই। চলো ঠিক আছে, হার্ট শেপের তৈরি করা হোক। ঠিক আছে বাচ্চারা, শুরু করা যাক। আরে চিঙ্কি, তুমি তো নিজের পুরো ফেসে কোকো পাউডার লাগিয়ে নিয়েছো। আরে কোথায় কোথায়? বলো আমাকে। এসো চিঙ্কি, আমি তোমার মুখটা পরিষ্কার করে দিই। মা, এই ব্যাটারটা তো রেডি হয়ে গেছে, একে একবার ফাইনালি টেস্ট করে না হোক যে কেমন হয়েছে, তারপরে একে বেক করব। হ্যাঁ গাট্টু, গুড আইডিয়া। আরে এ কি, এই ব্যাটারে তো চিনি কম হয়ে গেছে। আরে এমনটা কি করে হতে পারে? চিঙ্কি, আমি তোমাকে বলেছিলাম না এর মধ্যে 120 গ্রাম সুগার ডালতে? আরে সরি মাম্মি, আমি তো শুধু 100 গ্রাম সুগার ঢেলেছি। ও, তাই কেকটা কম মিষ্টি মনে হচ্ছে। কোনো ব্যাপার না, এখন 20 গ্রাম সুগার আরো অ্যাড করো। হ্যাঁ মা,
করছি। আর একটা কাজও করো, এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স ঢেলে দাও। এটার ফ্লেভার তারপর আরো ভালো হয়ে যাবে। হ্যাঁ মা, এক্ষুনি অ্যাড করছি। কিছুক্ষণ পরে গাট্টু আর চিঙ্কির মিনি স্পঞ্জ কেক তৈরি হয়ে যায়। ওয়াও, কত কিউট দেখাচ্ছে না আমাদের এই ছোট্ট কেকটা। আমি তো ভেবেও ছিলাম না যে এত কম ইনগ্রেডিয়েন্টস এর সাথেও আমরা এত ভালো কেক বানাতে পারবো। তারপরে একে বানাতে তো সময় খুবই কম লেগেছে। হ্যাঁ গাট্টু, এইসব আমাদের আদরের মার জন্য। মার আইডিয়াতেই তো আমরা এত সুন্দর কেক বানালাম। থ্যাংক ইউ মাম্মি। আরে, এটার আবার থ্যাংক ইউ করার কি আছে? আমারও খুব ভালো লেগেছে তোমাদেরকে এই কেকটা শেখানোতে। এখন বাস বাবার আসার অপেক্ষা। বাবা আসলেই আমরা সকলেই কেক কাটবো আর খাবো। তারপর গাট্টু আর চিঙ্কি গেটের কাছে দাঁড়িয়ে বাবার আসার ওয়েট করতে থাকে, আর ওনার আসাতেই জোরে চেঁচায়, সারপ্রাইজ! আরে আরে, এ কি গাট্টু চিঙ্কি, কি কেক? আজকে কোন খুশিতে কেক দিচ্ছ? বাবা, এই কেকটা আমরা দুজনে বানিয়েছি। আমরা খুব বোর হচ্ছিলাম না, তাই। তারপর গাট্টু, চিঙ্কি আর মা বাবা মিলে কেকটা কাটে, আর সব থেকে আগে বাবাকেই খাওয়ায়। বাবা বলে, আরে বাহ, আমার ছোট শেফ, তোমরা তো খুবই ভালো বানিয়েছো। সত্যি এই কেকটা তো খুব ইয়ামি। তারপর গাট্টু আর চিঙ্কিও কেকটা খায়, আর ওদেরও কেকটা খুব ভালো লাগে। এখন ঘরে যখনই কেক খাওয়ার ইচ্ছে হবে তখন আমি আর চিঙ্কি বানাবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি তোমাদের দুজনকে আলাদা আলাদা ফ্লেভারস এর কেকও বানাতে শেখাবো। তারপরে তোমরা আমারও হেল্প করতে পারবে। ওয়াও, এইটা তো খুব ভালো আইডিয়া মা। তারপরে সবাই একসাথে বসে অনেক কথা বলতে বলতে কেক এনজয় করতে থাকে। আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।